সরি তোমাদেরকে অনেকক্ষণ বসায় রাখছিলাম। তোমরা অনেকক্ষণ আমার জন্য অধীর আগ্রহে বসে আসছো। এজন্য ধন্যবাদ। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, লাইভটা শেয়ার করে দাও যাতে করে তোমার ফ্রেন্ডরাও এই অপরচুনিটি নিতে পারে, ক্লাসটা ফ্রি লাইভটা করতে পারে, ক্লাসটা করতে পারে এবং অসংখ্য কনফিউশন নিজের যেগুলো আছে ফিজিক্স নিয়ে সবকিছু হচ্ছে দূর করতে পারে। ওকে? আচ্ছা। চলো আমরা হচ্ছে আজকে ক্লাসটা শুরু করি। তো ভাইয়ার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, সো চলো শুরু করি আজকের লাইভটা। আ যারা বলতেছো ডিপ্লোমার ক্লাস করলে তোমাদের লাভ আছে কিনা? obviously লাভ আছে। কোয়েশ্চেন গুলা, প্যাটার্ন গুলা এইভাবেই সাজানো আছে। বোথ তোমরা সবাই ভালোভাবে করতে পারবা। তোমাদের সবার জন্যই হচ্ছে কোয়েশ্চেন গুলা ইম্পোর্টেন্ট। ওকে? এখানে ডিপ্লোমা, বিএসসি বলতে আজকে কিচ্ছু হবে না। আজকে সবার জন্যই আমি ইম্পোর্টেন্ট রাখছি এবং যেইখানেই যা দরকার সবকিছু হচ্ছে তোমরা ইনশাআল্লাহ সবকিছু মজায়, মজায় পাবা। ওকে? চলো আমরা শুরু করি। তার আগে একটু বলো তোমাদের প্রিপারেশন কি অবস্থা? তোমাদের পড়ালেখার কি অবস্থা? আজকে ২১ তারিখ আর তার মধ্যে শনিবার, সামনে শুক্রবার এক্সাম আর হচ্ছে ৫ থেকে ৬ দিন। ৫ দিনই বাকি আছে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। রাত পোহালেই বৃহস্পতি রাত পোহালেই কি? এক্সাম। ঠিক আছে? সো কি করতে হবে? ভালো করে পড়াশোনা করতে হবে। বলো রাত পোহালেই যে এক্সাম তোমাদের কি অবস্থা এখন? মোটামুটি যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। জিএস নিয়ে টেনশনে আছি ভাইয়া। ভাইয়া জিএস এর জন্য ফিজিক্সের অংশটুকু আজকে ইনশাআল্লাহ অনেক কিছু ক্লিয়ার হবে। ক্লাসটা করো, হ্যাঁ? ক্লাসটা করো। ক্লাসটা করো। ২১শে ফেব্রুয়ারির শুভেচ্ছা সবাইকে। তার থেকে ভালো করে বলো রমাদান মুবারক। ঠিক আছে? সবাইকে রমজান মাসের শুভেচ্ছা দাও আগে। ওকে? রমজান মাসের শুভেচ্ছা দাও সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া অনেক অসুস্থ। ভাইয়া অসুস্থ হওয়া যাবে না ভাইয়া, অসুস্থ হওয়া যাবে না। অসুস্থ হওয়া যাবে না। হুম, অসুস্থ হওয়া যাবে না। চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। চলো, চলো। অবস্থা শহীদ হয়ে যাওয়ার মতো। অবস্থা শহীদ হয়ে যাওয়ার মতো। আচ্ছা চলো শুরু করি। ক্লাসটা শুরু করি। তো বলছে ফার্স্ট এমসিকিউ বলতেছে, নিচের কোনটি লব্ধ রাশি? নিচের কোনটা লব্ধ রাশি? লব্ধ রাশি বলতে কি? লব্ধ রাশি হচ্ছে যেই রাশিটা একাধিক রাশি দ্বারা গঠিত। অর্থাৎ কোন এক রাশিকে যদি আমি ভাঙি, সেটা থেকে যদি আরো কিছু বের হয়, আরো কিছু রাশি পাওয়া যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে কি লব্ধ রাশি। তো আর আরেকটা আছে কি আমাদের নিচের কোনটা হচ্ছে কি মৌলিক রাশি। সো মৌলিক রাশিগুলোর ক্ষেত্রে কি হবে? ওদেরকে ভাঙলে আমরা কোনো কিছু কি আর কোনো কিছু পাবো না। ওদেরকে ভাঙলেই শুধু একটাই পাবো, সেটা হচ্ছে সেই রাশিটা। ওই রাশিটা ভাঙলে আমরা আর কোনো রাশি পাই না। সেটা হচ্ছে মৌলিক রাশি। আর লব্ধ রাশি হচ্ছে কি কোনো একটা রাশিকে আমি যদি ভাঙি, ভাঙলে আরো যদি রাশি পাওয়া যায় সেটাকে আমরা বলতেছি কি একটা লব্ধ রাশি। ওকে, সো অপশনগুলো টেস্ট করি। একটা হচ্ছে তাপমাত্রা, ভর, সময় এবং হচ্ছে কি কম্পাঙ্ক। তাপমাত্রাকে যদি তুমি ভাঙো, তুমি এই ক্ষেত্রে আর কোনো কিছু পাবা না। তার মানে এটা হচ্ছে আমার একটা কি মৌলিক রাশি। ঠিক আছে? এটা হচ্ছে আমার কি মৌলিক রাশি। এরপরে ভর। তুমি ভরকে যদি ভাইয়া ভাঙাও, তাহলে ভরকে ভাঙালেও তুমি কিন্তু এক্সট্রা কোনো কিছু পাচ্ছ না। তার মানে এটাও আমার কি রাশি? মৌলিক রাশি। এবং সময়, টাইম, এটাও একটা কি মৌলিক রাশি। এবং লাস্ট যে মুহূর্তে যেটা আছে কম্পাঙ্ক, এটা হচ্ছে একটা কি রাশি বা এটা হচ্ছে একটা লব্ধ রাশি। কারণ এটা হচ্ছে কি পর্যায়কালের অপোজিট। এটা হচ্ছে কি পর্যায়কালের অপোজিট এবং আমরা জানি যে ওমেগা ইকুয়াল হচ্ছে 2 পাই এন। ওমেগা ইকুয়াল কত? কৌণিক বেগ। ওমেগা ইকুয়াল হচ্ছে 2 পাই স্মল এন বা হচ্ছে 2 পাই এফ। তার মানে হচ্ছে আমি এইটা থেকে খুব ইজিলি কৌণিক বেগের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি। আবার আবার তোমরা হচ্ছে যারা ডিপ্লোমার আছো তারা হচ্ছে এরকম জানো যে ভি ইজ ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা। ভি ইজ ইকুয়াল কত? এফ ল্যামডা। ভি ইজ ইকুয়াল হচ্ছে কি এফ ল্যামডা। আবার এই যে কম্পাঙ্ক আছে, সো এই কম্পাঙ্কটা হচ্ছে কি অন্য কিছুর উপর নির্ভরশীল এবং এটাকে ভাঙলে আমরা যদি একাধিক রাশি পাচ্ছি, দ্যাট মিনস এইটা হচ্ছে আমার একটা কি রাশি বলো? লব্ধ রাশি। আর বাকিগুলো কি রাশি? সব মৌলিক রাশি। ওকে, আচ্ছা। কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি মুখস্থ করো। এটা বিএসসি নাকি ডিপ্লোমা? দেখো ভাইয়া
এই কোশ্চেনটা হচ্ছে আমার ভৌত জগৎ এবং রাশি যে পরিমাপ আছে সেই চ্যাপ্টার থেকে। সো এটা বিএসসি ডিপ্লোমা বোথ আছে। সো যারা ডিপ্লোমার আছে তারাও ক্লাসটা করো, কারণ কারণ ভাইয়া ক্লাসটা এমনভাবে আমি সাজাইছি, ক্লাসের এমসিকিউগুলো এমন স্ট্যান্ডার্ড করা হয়েছে যাতে করে উভয় কোর্সের স্টুডেন্ট, উভয় যারা যারা যেখানেই পরীক্ষা দাও না কেন সবার জন্যই এটা আসলে কি ইম্পর্টেন্ট, সবার জন্যই এটা হচ্ছে মানে পড়ার যোগ্য আমি বলবো। ওকে, তাহলে অ্যান্সার আমাদের কি কম্পাঙ্ক। এবার আসি পরেরটা, যে 1 মাইল ও 1 কিলোমিটার দূরত্বের পার্থক্য মিটারে কত হবে? 1 মাইল এবং 1 কিলোমিটার এইটার পার্থক্য, এই দুইটার মধ্যে পার্থক্য মিটারে কত হবে? তো 1 মাইল এবং 1 কিলোমিটার, 1 কিলোমিটার ইকুয়াল কত বলো তো? 1000 মিটার। আমরা জানি 1 কিলোমিটার ইকুয়াল কত? 1000 মিটার। আর 1 মাইল যদি তুমি চিন্তা করো এটা হচ্ছে 1609 মিটার। কত মিটার? 1609 মিটার, ঠিক আছে। 1 মাইল কত? 1609 মিটার। আর 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। এখন তুমি যদি দুইটা ডিফারেন্স বের করো, ডিফারেন্স যদি বের করো তার মানে কি করতে হবে তোমাকে? 1609 থেকে কি বাদ দিতে হবে? 1000 মিটার বাদ দিতে হবে। 1000 মিটার বাদ দিতে হবে। যদি বাদ দাও তাহলে তোমার কাছে কত আসে? 609 মিটার। তাহলে 1 মাইল এবং 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য কতটুকু? 609 মিটার। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? 609 মিটার হচ্ছে আমাদের কি উত্তর, 609 মিটার। আচ্ছা, এবার আসি এরপরে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব আবিষ্কার করেন কে? তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব হচ্ছে কি আবিষ্কার করেন কে? আমি তোমাদের জন্য এটার একটু অ্যান্সার রাখছি, তোমরা একটু বলো অ্যান্সার কি হবে। তড়িৎচুম্বকীয় এইটা কি বিএসসি দের ক্লাস নাকি ডিপ্লোমাদের ক্লাস? ভাইয়া এটা সবার জন্য ক্লাস, বিএসসি ডিপ্লোমা সবার জন্য ক্লাস, এবং ক্লাসের স্ট্যান্ডার্ডটা ওইভাবে মেনটেন করে রাখছি, এমসিকিউগুলো ওইভাবেই সাজানো আছে যেন সবাই এইটা থেকে কি হও, উপকৃত হইতে পারো। সবাই হচ্ছে কি এখান থেকে কি হইতে পারো, উপকৃত হইতে পারো। ওকে, সো এইটার অ্যান্সার করো। তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব আবিষ্কার করেন কে? তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব আবিষ্কার করেন কে? রাদারফোর্ড, নিউটন, ম্যাক্সওয়েল নাকি হচ্ছে আইনস্টাইন? কে আবিষ্কার করেন? রাদারফোর্ড, নিউটন, ম্যাক্সওয়েল নাকি হচ্ছে কি আইনস্টাইন? যদি তুমি হচ্ছে আইনস্টাইনের কথা বলো, আইনস্টাইন হচ্ছে কি আপেক্ষিকতার তত্ত্ব, আইনস্টাইন হচ্ছে কি আপেক্ষিকতার তত্ত্ব বা হচ্ছে কি ভর শক্তির সম্পর্ক, ঠিক আছে। আইনস্টাইন হচ্ছে কি ভর শক্তির সম্পর্ক। আর রাদারফোর্ড হচ্ছে কি তোমার রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ডের ক্ষেত্রে হচ্ছে কি রাদারফোর্ড পরমাণুর মডেল। এবং নিউটন হচ্ছে কি বলতো, নিউটনের যে গতির যে সূত্র তিনটা আছে সেইটা। আর ম্যাক্সওয়েল কি? ম্যাক্সওয়েল হচ্ছে কি চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কে আবিষ্কার করে? এটা হচ্ছে কি ম্যাক্সওয়েল, ঠিক আছে। কে আবিষ্কার করে? ম্যাক্সওয়েল, বিজ্ঞানী কি ম্যাক্সওয়েল হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা হচ্ছে কি তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি করে প্রতিষ্ঠা করে বা হচ্ছে কি আবিষ্কার করেন। আচ্ছা, এরপরে যদি আসি, এরপরে এমসিকিউ বলছে আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ, এক আলোকবর্ষ, আলোকবর্ষ কিসের একক? সময়, দূরত্ব, ত্বরণ নাকি বেগ? সময়, ত্বরণ, দূরত্ব, ত্বরণ নাকি বেগ? এক আলোকবর্ষ বা হচ্ছে আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ, আলোকবর্ষ, আলোকবর্ষ কিসের একক? বলো, আলোকবর্ষ কিসের একক? সময়, দূরত্ব, ত্বরণ নাকি বেগ? আলোকবর্ষ হচ্ছে একটা দূরত্ব, এটা দেখে হয়তো মনে হচ্ছে, এটা দেখে হয়তো মনে হচ্ছে যে দিন, দিন বা হচ্ছে সময়, দিন যদি একটা সময় টাইম, তো এরকম মনে হইতে পারে যে এটা একটা দিন হইতে পারে, বাট এটা হচ্ছে একটা কি দূরত্ব। আলোকবর্ষ হচ্ছে কিসের একক বলো? দূরত্বের একক, ঠিক আছে। আলোকবর্ষ, আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। এটা একদম মুখস্থ, মাথায় ঢুকায় না, একদম মুখস্থ করে ফেলো। আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক, দূরত্বের একক, দূরত্বের একক। এবার আসি, আচ্ছা এবার আসি, কোন দুটি ভেক্টর রাশি, কোন দুইটা ভেক্টর রাশি, কোন দুইটা হচ্ছে কি ভেক্টর রাশি? দেখো এই ধরনের এমসিকিউ গুলা যদি বলি কোন দুইটা ভেক্টর রাশি, তোমরা হয়তো এইরকম পড়ছো যে কোনটা ভেক্টর রাশি, কোনটা হচ্ছে কি স্কেলার রাশি। সো একটা একটা করে রাশি চুজ করে খুব ইজি ওয়ে, যে হচ্ছে জাস্ট একটা অ্যান্সার হবে, কিন্তু এইখানে হবে কি কোন দুইটা, তার মানে হচ্ছে এমন এমন একটা অপশন চুজ করতে হবে, এমন একটা অপশন দেখতে হবে যেখানে হচ্ছে কি আমাদের দুইটাই কি রাশি? ভেক্টর রাশি, দুইটাই হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে আমরা একটু অপশন টেস্ট করি। আমি যদি গতিশক্তিতে আসি, গতিশক্তি হচ্ছে কি আমার স্কেলার রাশি, এস ফর স্কেলার, ঠিক আছে। স্কেলার রাশি, স্কেলারের জন্য আমি নিচ্ছি হচ্ছে এস, আর ভেক্টরের জন্য আমি এখানে লিখতেছি কি ভি,
ঠিক আছে, তাহলে গতিশক্তি হচ্ছে কি আমার স্কেলার রাশি। কেন? কারণ হচ্ছে ভাইয়া কাজ, ক্ষমতা, শক্তি, কাজ, ক্ষমতা, শক্তি তিনটাই হচ্ছে কি স্কেলার রাশি। একদম মুখস্থ করে ফেলো। কাজ, ক্ষমতা, শক্তি তিনটাই কি স্কেলার রাশি। তার মানে যত শক্তি রিলেটেড আছে সেগুলো হচ্ছে কি আমাদের বলো স্কেলার রাশি। আচ্ছা, বেগ কি রাশি বলো? বেগ হচ্ছে কি আমাদের একটা ভেক্টর রাশি। বেগ কি রাশি? ভেক্টর রাশি। ঠিক আছে, বেগ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে এক অ্যান্সার হবে না। এরপরে যদি বলি সেটা হচ্ছে কি তড়িৎ বিভব এবং হচ্ছে কি ত্বরণ। তড়িৎ বিভব এবং কি ত্বরণ। ওকে, তড়িৎ বিভব এবং কি ত্বরণ। আচ্ছা, তড়িৎ বিভব এবং ত্বরণ, তারপরে হচ্ছে কি কেন্দ্রমুখী ত্বরণ এবং কি তাপমাত্রা। এখানে যদি একটু খেয়াল করো সি নম্বর, একজন বলছো বোল্ড আছে, সব কিছু বোল্ড আছে, তার মানে সি হচ্ছে কি বোল্ড করা, তাহলে কি সি অ্যান্সার হবে? ভাইয়া তাপমাত্রা একটা স্কেলার রাশি, যে বলতেছো বোল্ড করা যেটা সেটা হচ্ছে অ্যান্সার, তাহলে তাপমাত্রা একটা কি রাশি? স্কেলার রাশি। এবং কেন্দ্রমুখী ত্বরণ এটা হচ্ছে একটা কি রাশি? ভেক্টর রাশি। তার মানে সি কিন্তু আমাদের কি অ্যান্সার হবে না। এরপরে আসি, এরপরে আসি যে এখানে কি আছে তড়িৎ বিভব এবং কি ত্বরণ, আরেকটা আছে কি তড়িৎ ক্ষেত্র, আরেকটা কি বল। বল একটা কি রাশি? ভেক্টর রাশি। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এবং আরেকটা কি বল। সো বল একটা কি রাশি বলো? ভেক্টর রাশি। বল ভেক্টর রাশি। এবং ত্বরণ কি রাশি বলো? ত্বরণ কি রাশি? ত্বরণ হচ্ছে কি আমাদের, ত্বরণ একটা কি ভেক্টর রাশি। বাকি রইল কি তড়িৎ বিভব আর তড়িৎ ক্ষেত্র। তড়িৎ বিভব এবং কি রইল বাকি? তড়িৎ ক্ষেত্র। এই তিনটার ক্ষেত্রে কি হবে? তড়িৎ ক্ষেত্র এবং হচ্ছে কি তড়িৎ বিভব। ঠিক আছে, তড়িৎ বিভব এবং হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, এই দুইটার ক্ষেত্রে কোনটা স্কেলার এবং হচ্ছে কি কোনটা ভেক্টর রাশি। ঠিক আছে, কোনটা স্কেলার এবং কি কোনটা ভেক্টর রাশি। তাহলে অ্যান্সার কি হবে? তড়িৎ ক্ষেত্র এবং কি বল। এই তড়িৎ ক্ষেত্র একটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? ডি হচ্ছে আমাদের কি অ্যান্সার। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এবং হচ্ছে কি বল, এটা হচ্ছে কি ভেক্টর রাশি। এটা এই দুইটা হচ্ছে কি ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে এই 5 নম্বর হচ্ছে কি কোশ্চেন 5 এর অ্যান্সার কত? ডি। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র এবং কি বল। আচ্ছা, আজকে কি সবার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার জন্য, সবার জন্য, সবার জন্য, সবার জন্য। আচ্ছা, এবার আসি পরের এমসিকিউ আসি। কোন ভেক্টরের শীর্ষবিন্দু, কোন ভেক্টরের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই হলে ভেক্টরটি কি হবে? কোন ভেক্টরের শীর্ষবিন্দু এবং পাদবিন্দু, কোন ভেক্টরের শীর্ষবিন্দু এবং পাদবিন্দু, ওকে, কোনো ভেক্টরের শীর্ষবিন্দু এবং পাদবিন্দু যদি একই হয়, দেখো পাদবিন্দু মানে হচ্ছে কি জানো? স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ, পাদবিন্দু হচ্ছে কি স্টার্টিং পয়েন্ট। বাঙালি বাংলা বুঝে না, ঠিক আছে, তাহলে একটু ইংলিশ দিয়ে কথা বলি। স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট। আর এই শীর্ষ হচ্ছে কি ইন্ডিং পয়েন্ট। ঠিক আছে, কোনো একটা ভেক্টরের ইন্ডিং পয়েন্ট। হ্যাঁ, কোনো একটা ভেক্টরের কি ইন্ডিং পয়েন্ট, আর এটা হচ্ছে কি স্টার্টিং পয়েন্ট। যদি এমন হয় যে কোনো একটা ভেক্টরের, কোনো একটা ভেক্টরের ক্ষেত্রে তুমি ধরো এইটা একটা হচ্ছে আমার একটা ভেক্টর, ঠিক আছে, এই হচ্ছে আমার একটা কি ভেক্টর। এইটা যদি তুমি একটা ভেক্টর চিন্তা করো, এই ভেক্টর, এই ভেক্টরের ক্ষেত্রে এইটা যদি একটা ভেক্টর চিন্তা করো, এই ভেক্টরের এইটা হচ্ছে তোমার পাদবিন্দু আর এটা হচ্ছে শীর্ষবিন্দু। এখন বলছে শীর্ষবিন্দু এবং পাদবিন্দু যদি একই হয়, শীর্ষবিন্দু এবং পাদবিন্দু যদি একই হয়, তার মানে এরকম একটা ডট হয়, তার মানে কোনো ভেক্টরই হবে না। কোনো কি হবে না? ভেক্টরই হবে না। তার মানে সেটাকে আমরা বলবো নাল ভেক্টর বা কি শূন্য ভেক্টর। কি বলবো ভাইয়া? নাল ভেক্টর, অথবা কি বলবো এটাকে আমরা? শূন্য ভেক্টর বলবো। তাহলে অ্যান্সার হচ্ছে কি আমাদের ডি হচ্ছে কি আমাদের অ্যান্সার। নাল ভেক্টর বা হচ্ছে কি শূন্য ভেক্টর। না, যে বিপরীত ভেক্টর দেখাচ্ছ তারা ভুল। বিপরীত ভেক্টর কেমনে হয়? বলছে শীর্ষবিন্দু পাদবিন্দু একই, একই, তার মানে হচ্ছে জাস্ট একটা পয়েন্টে, মানে ভেক্টর যেখানে শুরু হলো ওইখানেই এসে শেষ, যেখানে স্টার্ট সেখানেই শেষ, যেখানে শুরু শুরুর শেষ আর কি, যেখানেই শুরু শেষ বা হচ্ছে শেষের শুরু, যেখানেই শুরু সেখানেই শেষ। তার মানে কি সেটা কি হবে? নাল বা শূন্য ভেক্টর। ওকে, নাল বা শূন্য ভেক্টর হবে হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আসি, এ ডট বি ইকুয়াল জিরো হলে কি বলছে? এ ডট বি, এ ডট বি, এ ডট বি ইকুয়াল যদি জিরো হয়, এ ডট বি ইকুয়াল যদি কি হয়? জিরো হয়, তাহলে সেক্ষেত্রে কি বোঝা যাবে? এ ডট বি, এ ডট বি যদি জিরো হয় তাহলে এ ডট বি ইকুয়াল হচ্ছে আমাদের ডট গুণফলের সূত্রটা কি বলো? এ বি কস থিটা। এই বিএসসি এর পোলাপান বলো এ বি কি কস থিটা। এটা বিএসসি দের জন্য, এই এমসিকিউটা বিএসসি দের জন্য, আমি মানলাম এই এমসিকিউটা বিএসসি দের জন্য। আচ্ছা, এ ডট বি ইকুয়াল কি এ বি কি কস থিটা। তো এ বি কস থিটা যদি হয় তাহলে এই ডট গুণফলের ক্ষেত্রে মাথা রাখবা, যদি এ ডট বি জিরো, এ ডট বি জিরো
এ ডট বি 0 হলে থিটা হবে 90 ডিগ্রি, এটা হবে কি 90 ডিগ্রি। তার মানে হচ্ছে ভাইয়া ভেক্টর দ্বয় পরস্পর কি করবে, লম্বভাবে ক্রিয়া করে, তার মানে হচ্ছে সমকোণে অবস্থিত। ভেক্টর দ্বয় কিরকম, এরকম হচ্ছে কি সমকোণে অবস্থিত ভেক্টর দ্বয়, এরকম কি, এটা যদি আমার এ ভেক্টর হয় আর এটা যদি আমার হচ্ছে কি বি ভেক্টর হয়, পরস্পরে কি এরকম 90 ডিগ্রি কোণে কি অবস্থিত। তাহলে এ ও বি একে অপরের কি হবে, উপর লম্ব হবে। এ ও বি একে অপরের উপর কি হবে, লম্ব হবে। এ ও বি কি হবে, তাহলে অ্যান্সার হচ্ছে সি, এ ও বি একে অপরের উপর কি হবে, লম্ব হবে। আচ্ছা এই সমান্তরাল কখন হবে ভাইয়া, সমান্তরালের ক্ষেত্রে বলি এ ক্রস বি 0 হলে, এ ক্রস বি যদি 0 হয়, 0 হলে এ ক্রস বি কি হইলে, এটা একটু লিখে নাও, এ ক্রস বি যদি 0 হয় তখন তখন এ ও বি কি হবে বলো, এ ও বি সমান্তরাল হবে। হ্যাঁ, এ ও বি কি হবে, সমান্তরাল হবে, এটা মাথায় রাখবা, সমান্তরাল হবে, ঠিক আছে, সমান্তরাল হবে। ওকে, এখন চলো আমরা এর পরবর্তী এমসিকিউ এ আসি। পরবর্তী এমসিকিউ বলছে যে দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে কখন, যখন এদের মধ্যবর্তী কোণ। দুটি ভেক্টরের লব্ধির মান, দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ কখন হবে, দুইটা ভেক্টরের লব্ধির মান। ওকে, দুইটা ভেক্টরের লব্ধির মান, এটা বিএসসি দের জন্য, এটা বিএসসি দের জন্য, এটা বিএসসি দের জন্য এমসিকিউ, এটা হচ্ছে বিএসসি। দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে কখন, যখন এদের মধ্যবর্তী কোণ কি হবে 0 ডিগ্রি। দেখো আর ম্যাক্সিমাম মানে হচ্ছে দুইটার যোগফল পি প্লাস কিউ, মাথায় রাখবা এইখানে থেটা যখন কি হবে 0 ডিগ্রি হবে, আর আর মিনিমাম হবে কি, আর মিনিমাম হবে কি পি ডিফারেন্স কিউ, যখন থেটার মান কত হবে 180 ডিগ্রি হবে, এটা মাথায় রাখবা। ম্যাক্সিমাম, মিনিমাম, সর্বোচ্চ, সর্বনিম্ন। আর ম্যাক্সিমাম কখন হবে, দুইটা যোগফল করলে 0 ডিগ্রি, আর আর মিনিমাম পি ডিফারেন্স টু কিউ সেটা কত হবে 180 ডিগ্রি। তাহলে আমাদের এক্ষেত্রে অ্যান্সার কত হবে ভাইয়া, অ্যান্সার হচ্ছে আমাদের কি 0 ডিগ্রি। অ্যান্সার হবে কি ভাইয়া 0 ডিগ্রি, অ্যান্সার কি হবে 0 ডিগ্রি, ঠিক আছে, 0 ডিগ্রি যদি হয় তাহলে 0 ডিগ্রি। এরপরে আসি, একটি হাতঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত, একটি হাতঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত, একটি হাতঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত। অ্যান্সার ইয়া করো তো, এইটা হচ্ছে কিন্তু ডিপ্লোমা মিডিওফারি সবার জন্য, ডিপ্লোমা এবং মিডিওফারি সবার জন্য, ঠিক আছে, মিনিটের কাঁটার। দেখো আমরা যদি একটা ঘড়ি নেই, ঘড়িটা দেখতে কেমন বলো তো, আমি যদি একটা ঘড়ি নেই, ধরো এই যে একটা ঘড়ি, তো এই ঘড়ির ক্ষেত্রে আমাদের এখানে কি আছে, এটা হচ্ছে কি আমার 12, এটা হচ্ছে কি 6, 9, সরি এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 1, 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা 7, 8, 10, 11। তো এইখানে ঘড়ির কাঁটাটা আমি একটু হলুদ কাঁটা দেই, হ্যাঁ হলুদ কাঁটা, ধরো এইখানে এইটা হচ্ছে কি আমার মিনিটের কাঁটা, আর এইটা হচ্ছে কি আমার ঘন্টার কাঁটা। তাহলে এই মিনিট এবং ঘন্টার কাঁটার বেগ কত, ঠিক আছে, মিনিট এবং কি ঘন্টার কাঁটার কি বেগ কত, ঠিক আছে। যদি বলে ভাইয়া তোমার মিনিটের ক্ষেত্রে যদি বলে, ওকে, আমাদের যদি বলে কি মিনিট, ওকে, মিনিটের কাটার, মিনিটের কাটার যদি বলে কি মিনিটের কাটার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, মিনিটের কাটা, তার মানে হচ্ছে এই বড় বড় রন্ডটা, বড়টা মিনিটের কাটা, এটার বেগ কি হবে বেশি হবে, এটার বেগ কি হবে বেশি হবে। এটা হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে 1800, পাই ডিভাইড কত 1800 রেডিয়ান পার সেকেন্ড, পাই ডিভাইড কত 1800 রেডিয়ান পার সেকেন্ড, কত পাই ডিভাইডেড 1800 রেডিয়ান পার সেকেন্ড, পাই ডিভাইডেড কত 1800 কি রেডিয়ান পার সেকেন্ড। এটা কখন মিনিটের কাটার ক্ষেত্রে, এটা কি ভাইয়া মিনিটের কাটার ক্ষেত্রে। আর যদি বলে হচ্ছে তোমার ঘন্টার কাটার ক্ষেত্রে, যদি বলে কি ঘন্টার কাটার ক্ষেত্রে, ঘন্টার কাটা, কিসের কাটা ঘন্টার কাটা, ঘন্টার কাটা যদি বলে ঘন্টার কাটার ক্ষেত্রে বেগ হবে হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে 21600, এত 21600 রেডিয়ান, 21600 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। 21000 কি এই সরি ডিপ্লোমা মিডিওফারি প্লাস হচ্ছে বিএসসিও, হ্যাঁ বিএসসিও তোমাদেরও তো ইম্পর্টেন্ট। 21000 কত 600 কত রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। কি বলছি, একটি ঘড়ির কাঁটার মিনিটের কাঁটার কৌণিক বেগ কত, একটা হবে হচ্ছে মিনিটের বললে পাই ডিভাইডেড 1800, আর যদি ঘন্টার বলে
পাই ডিভাইডেড কত 21600 কিসে পার সেকেন্ডে, রেডিয়ান কি পার সেকেন্ড, রেডিয়ান কি পার সেকেন্ডে। ওকে, রেডিয়ান পার সেকেন্ডে। তাহলে বলো আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে এই যে বি নম্বর অ্যান্সার, পাই ডিভাইডেড কত 1800 রেডিয়ান পার সেকেন্ড। পাই ডিভাইড কত 1800 কি রেডিয়ান পার সেকেন্ড, 1800 কি রেডিয়ান পার সেকেন্ড। ওকে, পাই ডিভাইডেড কত 1800 কি রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এখন আসি এরপরে ধরো পরের এমসিকিউ। সো পরের এমসিকিউ এর ক্ষেত্রে যদি আসি, একটি বস্তুকে ভি নট আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, নিচের কোন রাশিটি এর সর্বোচ্চ উচ্চতা নির্দেশ করে? এটা ডিপ্লোমাদের জন্য, মানে ধরো যে একটা বস্তু, একটা আমি হচ্ছে বল নিলাম, হ্যাঁ একটা আমি হচ্ছে হলুদ ফুটবল নিলাম, ধরো হলুদ ফুটবল বা ক্রিকেট বল, এই একটা বল, এই একটা কি বল, এই বলটাকে, এই বলটাকে আমি এখানে সলিউশন করি, তোমরা অ্যান্সার করতেই থাকো। এই বলটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করলাম, উপরের দিকে কি করলাম নিক্ষেপ করলাম, মানে এইভাবে ছুঁড়ে মারছি উপরের দিকে। আমি কি করছি উপরের দিকে ছুঁড়ে মারছি, উপরের দিকে আমি এটাকে কি করলাম বলো নিক্ষেপ করলাম। উপরের দিকে নিক্ষেপ করার পর উপরের দিকে, ডিপ্লোমাদের জন্য ক্লাসটা কি খুব ইম্পর্টেন্ট? হ্যাঁ ভাই অবশ্যই 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 ইম্পর্টেন্ট, অবভিয়াসলি ইম্পর্টেন্ট ভাইয়া, অবশ্যই ইম্পর্টেন্ট। দেখো যে আমি যখন এটাকে নিক্ষেপ করব ভাইয়া, ধরো এইটা, এই উচ্চতাটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা কি জানো? মানে কোনো একটা বস্তুকে যখন তুমি নিক্ষেপ করতেছো, কলম আসলে নিক্ষেপ করা যাবে না, হ্যাঁ কলম ভেঙে যাইতে পারে, আমি অন্য কিছু একটা নেই। ধরো যে কি নিক্ষেপ করব বলো, কি নিক্ষেপ করব? এই কেবলটা, এই কেবলটা নিক্ষেপ করি, হ্যাঁ এই কেবলটা। ধরো আমি যদি এই কেবলটা উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে এই কেবলটা যখন নিচ থেকে এরকম করে উপরের দিকে নিক্ষেপ করতেছি, এটা সর্বোচ্চ একটা উচ্চতায় গিয়ে নেমে যাচ্ছে। তো আমি ধরে নিলাম, আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা, আমার এইটা হচ্ছে কি সর্বোচ্চ কি উচ্চতা, এইচ ম্যাক্স সর্বোচ্চ উচ্চতা। ভাইয়া মাথায় রাখবা সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ, শেষ বেগ হবে হচ্ছে ভি ইকুয়ালস টু জিরো। শেষ বেগ কত? ভি ইজ ইকুয়াল টু কত? জিরো। শেষ বেগ কত? ভি ইজ ইকুয়াল টু কত? জিরো। এখন দেখো তোমরা ডিপ্লোমা বলো আর বিএসসি বলো, তোমরা কি এই সূত্র জানো কিনা দেখো তো, যে এই সূত্র জানো কিনা? ভি স্কোয়ার ইকুয়াল, যদি কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। এরকম কোনো সূত্র জানো কিনা বলো তো? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস কত টু জি এইচ, এরকম কোনো সূত্র জানো কিনা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে? তাহলে বলো ভাইয়া শেষ বেগ কত? শেষ বেগ জিরো স্কোয়ার, ভি জিরো, তাহলে ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস কত টু জি এইচ। তাহলে আমরা এরকম পাচ্ছি যে টু জি এইচ ইকুয়াল ইউ স্কোয়ার। তাহলে বলো তো ভাইয়া এইচ এর মান কত হবে? ইউ স্কোয়ার ডিভাইডেড কত টু জি। ঠিক আছে, এইটা ডিপ্লোমাদেরও আসতে পারে, কি বলছি ইউ স্কোয়ার ডিভাইডেড কত টু জি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে কি ইউ স্কোয়ার ডিভাইড কত টু জি। এখন বলছিল এখানে ইউ স্কোয়ার ডিভাইডেড টু জি যেটা, এখানে বলছিল আদিবেগকে এখানে ভি নট ধরা হয়েছে, বুঝছো? আদিবেগকে কি ধরা হয়েছে? ভি নট ধরা হয়েছে। তাহলে কি আমি লিখতে পারবো এরকম ভি নট স্কোয়ার, ভি নট স্কোয়ার ডিভাইডেড কত টু জি ইকুয়াল হচ্ছে এইচ ম্যাক্স, ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচ ইকুয়াল কত ক্যাপিটাল এইচ। তাহলে ভি নট স্কোয়ার ডিভাইডেড কত? ভি নট স্কোয়ার ডিভাইডেড হচ্ছে কি টু জি ইকুয়াল কি ক্যাপিটাল এইচ বা সর্বোচ্চ উচ্চতা। ওকে, ভি নট স্কোয়ার, ওকে ভি নট স্কোয়ার কই গেল কই গেল কই গেল, ভি নট স্কোয়ার ডিভাইড কত টু জি, এইটা এ হচ্ছে আমাদের কি অ্যান্সার। ভি নট স্কোয়ার ডিভাইড কত টু জি, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। আচ্ছা এবার আসি, এবার পরবর্তীতে এমসিকিউ যদি আসি, আমাদের হচ্ছে 11 নম্বর এমসিকিউ। সর্বাধিক পাল্লার, ভাইয়া এইটা বিএসসি দের জন্য, এটা বিএসসি দের জন্য, হ্যাঁ এটা বিএসসি দের জন্য। সর্বাধিক পাল্লার জন্য প্রাসকে আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করতে হবে, এইটা হাইলি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, বুঝছো? অনেক বেশি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। বলছে কি তোমার সর্বাধিক পাল্লার জন্য, তার মানে কোনো একটা বস্তুকে আমরা কি করি এইরকম করে যখন নিক্ষেপ করি, এরকম করে যখন নিক্ষেপ করি তখন এ কি করে এই দিক দিয়ে একটা কি করে অ্যাঙ্গেল উৎপন্ন করে, তাই না? এই দিক দিয়ে একটা কি করে অ্যাঙ্গেল উৎপন্ন করে, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে থেটা। এই যে কোণটাকে যেটা বলা হয়, কোণ একটা নিক্ষেপ অঙ্কন করে, সেই কোণটাকে আমরা কি বলি? থেটা বলি। সেই কোণটাকে আমরা কি বলি? থেটা। নিক্ষেপণ কোণ, সেটাকে আমরা কি বলি? নিক্ষেপণ কোণ। ঠিক আছে,
ওকে, সেইটাকে আমরা কি বলি বলো? নিক্ষেপণ কোণ বলি, তাই না? এটাকে আমরা কি বলি এরকম? নিক্ষেপণ কোণ বলি। এখন এই নিক্ষেপণ কোণটা কত হইলে আর ম্যাক্সিমাম পাবো? আর ম্যাক্সিমাম পাবো বলো? এই নিক্ষেপণ কোণটা কত হইলে আমরা আর ম্যাক্সিমাম পাবো? মানে তোমার এইখান থেকে এই জায়গা থেকে তুমি কত ডিগ্রি কোণে ফেললে এইটা সর্বোচ্চ পাবা? এটা সর্বোচ্চ পাবা কত? এইখান থেকে এই যে এই দূরত্ব সর্বোচ্চ পাবা। এটা হচ্ছে কত? থেটা যদি ভাইয়া 45 ডিগ্রি হয় তখন আমরা কি পাবো? আর ম্যাক্সিমাম পাবো। তার মানে হচ্ছে সর্বোচ্চ পাল্লা পাবো বা সর্বাধিক পাল্লা পাবো। এটা কত ডিগ্রি হলে? 45 ডিগ্রি। এটা কত ডিগ্রি হলে? 45 ডিগ্রি হলে আমরা আর কি পাবো? ম্যাক্সিমাম পাবো। আর কি পাবো? ম্যাক্সিমাম পাবো। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে এই যে বি কত ডিগ্রি? 45 ডিগ্রি। 45 ডিগ্রি হচ্ছে আমাদের কি অ্যান্সার। ওকে, এই না যারা 90 ডিগ্রি জাগাচ্ছ, যারা 90 ডিগ্রি বলতেছো, ওকে, যারা 90 ডিগ্রি বলতেছো তারা কিন্তু ভুল। হ্যাঁ, তাদের কিন্তু 1 মার্ক নাই। ঠিক আছে? 1 মার্ক কিন্তু তাদের নাই। 1 মার্ক কিন্তু তাদের নাই। এরপরে আসি, একটি বল এত গতিতে সোজা উপরে ছোড়া হলো, এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে? এটা ডিপ্লোমা ফর অল, এটা কিন্তু সবার জন্য, এটা সবার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সবার জন্য ইম্পর্টেন্ট। দেখো, সবার জন্য ইম্পর্টেন্ট। এটা কিন্তু ওই যে নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ। এটা কিসের ম্যাথ? নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ। ঠিক আছে, সবার জন্য ইম্পর্টেন্ট। নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ বলছে কি, একটি বল 19.6 মিটার পার সেকেন্ড গতিতে সোজা উপরে নিক্ষেপ করা হলে এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? সর্বোচ্চ হচ্ছে কি কত উচ্চতায় উঠবে? তাহলে ধরো আমি একটা বল নিলাম, এরকম একটা বল নিলাম, এইখানে এরকম একটা বল নিলাম। এই বলটাকে আমি কি করব? সোজা উপরের দিকে নিক্ষেপ করব। কত বেগে নিক্ষেপ করব বলো? এই বলটাকে উপরের দিকে নিক্ষেপ করব। কত বেগে নিক্ষেপ করব বলে দিছে, আদিবেগটা বলে দিছে। হ্যাঁ, আদিবেগটা বলে দিছে। সেটা কত? ইউ ইজ ইকুয়াল টু 19.6 মিটার পার সেকেন্ড, এটা বলে দিছে। ইউ ইকুয়াল কত? 19 পয়েন্ট কি 6 মিটার পার সেকেন্ড, ইউ বলে দিছে। তাহলে বলছে যে গতিতে সোজা উপরে ছোড়া হলো, এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? সর্বোচ্চ উচ্চতা এইটা এইচ ম্যাক্স। এইচ ম্যাক্সে একটু আগে একটা থিওরি বুঝাইলাম ভাইয়া, এইচ ম্যাক্স যদি হয় তাহলে সেক্ষেত্রে ভি এর মান হবে 0, শেষ বেগ কি হবে? 0 হবে। শেষ বেগ কি হবে? 0 হবে। শেষ বেগ কি হবে? 0 হবে। এবং এতটুকুও বললাম, সর্বোচ্চ উচ্চতায় যদি যায় তাহলে সেক্ষেত্রে এইচ এর ভ্যালু হয় এরকম, ইউ স্কোয়ার ডিভাইডেড 2জি, এরকম একটা ইকুয়েশন আমরা কি করছি? সাবমিট করছিলাম, একটু আগে বের করছিলাম। হ্যাঁ, অ্যানালাইসিস করে বের করছিলাম ম্যাথমেটিক্যালি। এইচ ইকুয়াল কত ছিল? ইউ স্কোয়ার ডিভাইডেড কত? 2জি ছিল। ইউ স্কোয়ার ডিভাইড কত? 2জি ছিল। তাহলে এখন দেখো, ইউ এর মান কত? 19.6 তার উপরে স্কোয়ার ডিভাইডেড জি এর মান কত? 9.8, মানে হচ্ছে 2 ইন্টু 9.8। এবার দেখো ভাইয়া, এটা হচ্ছে 19.6 ইন্টু আবার আরেকটা কত? 19.6। এবার 9.8 কে 2 দ্বারা যদি গুণ করো তাহলে এটা আসবে 19.6, বুঝছো? 9.8 কে যদি 2 দ্বারা গুণ করো তাহলে কত আসবে? 19.6 আসবে। তাহলে উপরের 19.6, উপরের 19.6 এবং নিচের 19.6 কি যায়? কাটাকাটি যায়, কাটাকাটি গেলে আমাদের এইচ এর ভ্যালু কত আসে? 19.6 মিটার আসে। কত মিটার আসে ভাইয়া? 19 পয়েন্ট কত আসে? 6 মিটার আসে। তাহলে আমাদের অ্যান্সার কত বলো? আমাদের অ্যান্সার হচ্ছে কি এই যে ডি 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 19.6 মিটার। ঠিক আছে, 19.6 মিটার। ডি ফর ডাব্বা। যারা ক্লাস করতেছো না তারা কি পড়াশোনায় ভালো না, ডাব্বা পাবা। ঠিক আছে, যারা ক্লাস করেও মনোযোগ দিচ্ছ না তারা আরো বেশি ডাব্বা পাবা। ঠিক আছে, যারা ক্লাস করতেছে না তারা এমনি ডাব্বা পাবা। যারা আবার ক্লাস করেও মনোযোগ দিচ্ছ না, কমেন্ট করতেছো, কমেন্ট করো, প্যারা নাই, কিন্তু পড়াশোনা বিষয়ে কমেন্ট করো। ঠিক আছে, পড়াশোনা বিষয়ে কমেন্ট করো। ঠিক আছে, তারা হচ্ছে কি আরো ডাব্বা পাবা। ওকে, ওকে, ঠিক আছে, ডি ডি ডি। ঠিক আছে, সো ডাব্বা পাওয়া যাবে না পরীক্ষার হলে, কি ডাব্বা পাওয়া যাবে না। আমাদের কি করতে হবে? বেশি বেশি করে অ্যানালাইসিস করতে হবে, বেশি বেশি করে কি রিভিশন করতে হবে। যত বেশি রিভিশন করবা তত বেশি পাবা। ঠিক আছে, যত বেশি রিভিশন করবা তত বেশি পাবা। তুমি কমেন্টে আলোচনা করো, কোনো সমস্যা নেই, আলোচনা করো, কমেন্টে আলোচনা করো, কিন্তু উল্টাপাল্টা কোনো কিছু না, পড়া বিষয়ে আলোচনা করতে হবে আমাদেরকে। ঠিক আছে, ওকে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, হ্যাঁ, লোকেশন জানাজানি করো, প্যারা নাই, লোকেশন জানাজানি করো। ঠিক আছে, তারপরে হচ্ছে চান্স না পেলে আবার গিয়ে ওইখানে গিয়ে এইটুকু কোলাকুলি করে আসবা। ঠিক আছে, আচ্ছা, দেখো,
মনোবল সবল রাখতে হবে, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে কি শক্তিশালী বল, শক্তিশালী বল। তুমি যদি মনোবল সবল রাখো তাহলে তুমি কি শক্তিশালী হবা না? মনোবল যদি সবল রাখো তাহলে কি হবা বলো? শক্তিশালী হবে। এটা কিন্তু সবার জন্য, এটা কিন্তু সবার জন্য। তুমি যদি মনোবল সবল রাখো তাহলে তোমার প্রিপারেশন পরীক্ষায় তুমি শক্তিশালী থাকবা কিনা? তাহলে বলো শক্তিশালী বল কি? সবল নিউক্লিয় বল। তাহলে শক্তিশালী বল কি বলো? সবল নিউক্লিয় বল, ঠিক আছে? সবল নিউক্লিয় বল। তাহলে তুমি তুমি যদি হচ্ছে মনোবল সবল রাখো, শক্তিশালী রাখো, ঠিক আছে? মনোবল যদি সবল রাখো তাহলে কি হবে? শক্তিশালী হবে, ঠিক আছে? শক্তিশালী হবে। হ্যাঁ, মনোবল যদি সবল রাখো তাহলে সেটা কি হবে? শক্তিশালী হবে। মনোবল সবল রাখলে কি হবে? শক্তিশালী হবে। তাহলে সবচেয়ে শক্তিশালী বল কি বলো? সবল নিউক্লিয় বল। এখন তোমার জন্য আমার একটা প্রশ্ন, সবচেয়ে সবচেয়ে হচ্ছে কি দুর্বল বল কোনটি? দুর্বল বল কোনটি বলো? সবচেয়ে দুর্বল বল কোনটি? সবচেয়ে দুর্বল বল কোনটি? সবচেয়ে দুর্বল বল কোনটি? আমি ততক্ষণে এদের হচ্ছে ইয়াটা লিখে নেই, তোমার হচ্ছে কি বলে ক্রমটা লিখে নেই। হ্যাঁ, ক্রমটা লিখে নেই যে এদের ক্রম যদি বলি, যদি তোমার হচ্ছে তীব্রতার ক্রম, এদের তীব্রতার ক্রম কিরকম আমি লিখি, ততক্ষণে তোমরা এটার অ্যান্সার করো। সব থেকে দুর্বল বল কোনটি? সবচেয়ে দুর্বল বল কোনটি? ঠিক আছে, ওকে। স্যার মাত্র আসলাম। হ্যাঁ হ্যাঁ, ডিপ্লোমা বিএসসি সবার জন্যই, অল ফর অল সবার জন্যই। বলো সবচেয়ে দুর্বল বল কোনটি? এটা অ্যান্সার করো। সবচেয়ে দুর্বল বল কোনটি? আমি একটু তীব্রতার ক্রমটা লিখি। তীব্রতার ক্রম, তীব্রতার ক্রম। সো তীব্রতার ক্রম হবে কি? প্রথমে হচ্ছে কি সবল, সবল, তারপরে কি তড়িৎ, হ্যাঁ, তারপরে কি হবে তড়িৎ চুম্বকীয় বল, তারপরে কি হবে দুর্বল, হ্যাঁ, দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে? সবলের পর দুর্বল নিউক্লিয় বল, তারপরে কি হবে মহাকর্ষ বল, মহাকর্ষ বল। আচ্ছা বলো তো এই চারটা বলকে কি বলা হয়? আরেকটা এমসিকিউ, এই চারটা বলকে কি বলা হয় বলো? এই চারটা বলকে, এই যে চারটা বল আমি লিখলাম, এই চারটা বলকে কি বলা হয় বলো? এই যে তীব্রতার ক্রমে যে চারটা বল লিখছি, এই চারটা বলকে বলা হয় কি? মৌলিক বল। কি বলা হয়? এই চারটা বলকে কি বলা হয়? মৌলিক বল। আমার সাথে সাথে পরোয়ার লেখো যে এই চারটাকে কি বলা হয়? মৌলিক বল। তাহলে মৌলিক বল কয়টা বলো? মৌলিক বল কয়টা? চারটা। তাহলে মৌলিক বল কয়টা? চারটা, ঠিক আছে? মৌলিক বল কয়টা? চারটা। ওকে, মৌলিক বল কয়টা? চারটা। মৌলিক বল কয়টা? চারটা। সেটা কি? সবল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং কি মহাকর্ষ বল। ঠিক আছে, সবল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং কি মহাকর্ষ বল। ওকে, আচ্ছা, এরপরে আসি, পরের এমসিকিউ, বলের মাত্রা সমীকরণ কোনটি? হ্যাঁ, এই যে মাত্রা আর একক, মাত্রা আর একক এগুলো যে কত 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যখন কোশ্চেন ব্যাংক খুলবা তখন অনেক অনেক বেশি এটা ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। কি বলছি? বলের মাত্রা সমীকরণ কোনটি? বল, তাহলে বল এফ ইজ ইকুয়াল টু কি? এম এ, তাই না? এই যে বলের ইকুয়েশন কি বলো? বল এফ ইজ ইকুয়াল টু কি? এম এ, ম্যা যেটা করে, হ্যাঁ, ছাগল যে ম্যা করে সেই ম্যা, তাই না? এফ ইজ ইকুয়াল টু কি? এম এ। তাহলে এফ ইজ ইকুয়াল টু যদি এম এ হয় তো এম এর একক কি বলো? এম হচ্ছে কি ভর, তাহলে একক কি? কেজি, কেজি, তাই না? এম তে কি ভর, কেজি, আর এ তে কি ত্বরণ, তাহলে এম এস ইনভার্স 2। হ্যাঁ, তাহলে এম কি বলছি ভাইয়া? ভর, আর এ তে কি বলতেছি? ত্বরণ, ঠিক আছে? ত্বরণ, তাহলে কি আসতেছে? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তোমাদের জন্য একটা ছোট্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে 1 নিউটন ইকুয়াল হচ্ছে কত? ছোট্ট একটা ইনফরমেশন, এটা এমসিকিউ আসতে পারে। 1 নিউটন ইকুয়াল 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, 1 কেজি এম এস ইনভার্স 2। এটা হচ্ছে কি 1 নিউটন ইকুয়াল কত? 1 কেজি এম এস ইনভার্স 2 মিটার পার সেকেন্ড কি স্কয়ার। এটা ছোট্ট একটা ইনফরমেশন দিলাম, এটা আসতে পারে। 1 কেজি ইকুয়াল কত? 1 মিটার, সরি 1 নিউটন ইকুয়াল কত? 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আসি, দেখো যদি ভাইয়া কেজি আসে, যদি কোথাও কেজি থাকে, যদি কোথাও কেজি থাকে তাহলে তার মাত্রা হবে ক্যাপিটাল এম। যদি কোথাও কেজি থাকে তাহলে তার মাত্রা কি হবে? ক্যাপিটাল এম। যদি কোথাও কেজি থাকে তাহলে তার মাত্রা কি হবে? কেজি থাকলে মাত্রা হবে হচ্ছে ক্যাপিটাল এম। যদি কোথাও ভাইয়া স্মল এম থাকে মিটার, তাহলে তার মাত্রা হবে ক্যাপিটাল এল। ঠিক আছে, এই যে মাস এবং হচ্ছে লেন্থ। যদি কোথাও ভাইয়া সেকেন্ড থাকে তাহলে তার মাত্রা হবে কি? ক্যাপিটাল টি।
তাই না? তাহলে বলো এটা কি হবে? এটা হচ্ছে কি এম এল টি ইনভার্স টু, এম এল টি ইনভার্স টু। এই যে এম, কেজির জন্য এম, একটা স্মল এম আছে তাহলে এল, একটা এস আছে ইনভার্স টু, তাহলে টি ইনভার্স টু। তাহলে বলের মাত্রা সমীকরণ কত? এম এল টি ইনভার্স টু। তাহলে অ্যান্সার কত বলো? কোনটা 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 কোনটা? এই কোনটা বলো? কোনটা বলো? এম এল টি ইনভার্স টু। যারা এম এল স্কোয়ার টি ইনভার্স টু বলতেছো ডি, তারা ভুল। ঠিক আছে, তারা কিন্তু ভুল। ওকে, যারা এম এল স্কোয়ার টি ইনভার্স টু বলতেছো তারা ভুল, কারণ ওইটা কাজের মাত্রা। ওটা কি কাজের মাত্রা। এই যে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটা কিসের মাত্রা বলো? এটা হচ্ছে কি কাজ, হ্যাঁ, কাজ এবং কি, এটা কি মাত্রা? কাজ ও শক্তির মাত্রা। এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু হচ্ছে কি কাজ এবং কি শক্তির মাত্রা, কাজ এবং কি শক্তির মাত্রা। আচ্ছা, এরপরে আসি, জড়তার ভ্রামকের একক কি? জড়তার ভ্রামকের একক কি? হ্যাঁ, এইটা বিএসসি দের জন্য। জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক কি বলতো? জড়তার ভ্রামক কি? জড়তার ভ্রামক কি বলো? জড়তার ভ্রামক, জড়তার ভ্রামকের একক কি? ওকে, জড়তার ভ্রামক এর একক কি? জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, জড়তার কি ভ্রামক, এটা হচ্ছে ভর গুণন ব্যাসার্ধ স্কয়ার। হ্যাঁ, ভর গুণন কি? ব্যাসার্ধ স্কয়ার। তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে এম আর এ স্কয়ার। এইরকম এম আর স্কয়ার, সামনে একটা কিছু থাকে, সামনে একটা কিছু থাকে, হ্যাঁ, সামনে একটা কিছু থাকে। কিছু বলতে হচ্ছে ওই যে তোমরা জানো যে সংখ্যাটা থাকে, ডিপেন্ড করে বস্তুর উপর, কিরকম বস্তু আছে সেইটার উপর। তো আই ইকুয়াল কত? এম আর স্কয়ার, সামনে একটা হচ্ছে বস্তু আমাদের থাকে। আচ্ছা, ওই বস্তুটা আমরা দিলাম না কিছু। আচ্ছা, মানে সামনে একটা সংখ্যা থাকে আর কি। তো বলো মিটার স্কয়ার, তাহলে এম আর স্কয়ার, এম তে কি কেজি, আর কি মিটার স্কয়ার, তাহলে জড়তার ভ্রামকের একক কি? কেজি মিটার স্কয়ার। একক কি? কেজি মিটার স্কয়ার। তাহলে তোমরা বলো তো এটার মাত্রা কি হবে? জড়তার ভ্রামকের মাত্রা কি হবে বলো তো? আমরা কি পাইছি? কেজি কি মিটার স্কয়ার, কোনটা? এই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে জড়তার ভ্রামকের একক কি? কেজি মিটার স্কয়ার, কেজি মিটার স্কয়ার। আমার প্রশ্ন হচ্ছে এটার মাত্রা কি হবে? জড়তার ভ্রামকের কি মাত্রা কি হবে? মাত্রা কি হবে? দেখো আমি একটু আগে বলছিলাম যদি কেজি হয় তাহলে মাত্রা হবে ক্যাপিটাল এম, আর যদি স্মল এম থাকে তাহলে মাত্রা হবে ক্যাপিটাল এল। তাহলে কেজির জন্য আমি লিখবো কি? ক্যাপিটাল এম, এবং স্মল এম এর জন্য এল, তাহলে মাত্রা কত? এম এল স্কয়ার। তাহলে জড়তার ভ্রামকের মাত্রা কত? এম এল স্কয়ার। ঠিক আছে, জড়তার ভ্রামকের মাত্রা কত? এম এল স্কয়ার। মাথায় রাখতে হবে, হ্যাঁ, মাথায় রাখতে হবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে। কেজি, কেজি মিটার স্কয়ার হচ্ছে কি একক, আর মাত্রা হচ্ছে কি? এম এল স্কয়ার। ঠিক আছে, মাত্রা হচ্ছে কি? এম এল স্কয়ার, মাত্রা কি? এম এল স্কয়ার। ওকে, আচ্ছা, এখন দেখো, এখন দেখো এরপরে 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে 100 মিটার সরাতে কত কাজ করতে হবে? যেখানে বল ও সরণের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, অনেকে আবার কি করবে? নিচের প্রশ্নটা পড়বেই না, নিচে একটা লাইন আছে এটা পড়বেই না, না করে উপরে এটা শুধু গুণ করে দিবে 10 ইন্টু 100, 1000 জুল, শেষ, এরকম করে দিবে। বাট আসলে কি তাই হবে বলো? কেন? 10 নিউটন বল, 10 নিউটন, তাহলে এটা এফ এর মান, এটা কিসের মান? এফ এর মান। 10 নিউটন বল, হ্যাঁ, বল প্রয়োগে একটি গাড়িকে যখন আমি সরাবো তখন সরণ কত হয়? 100 মিটার। তার মানে এস এর মান কত? 100 মিটার। ডিপ্লোমারা ভালো করে বুঝো কোশ্চেনটা, ডিপ্লোমারা ভালো করে বুঝো কোশ্চেনটা। এত মিটার, তাহলে কত কাজ করতে হবে? যেখানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি, তার মানে হচ্ছে থিটা কত? 60 ডিগ্রি। কাজের ইকুয়েশন হচ্ছে এরকম, W ইকুয়াল এফ এস কজ 60 ডিগ্রি। ঠিক আছে, এই যে কজ থিটা, এফ এস কত? এফ এস কজ কত? থিটা। যারা যারা আমার হচ্ছে পেইড কোর্স স্টুডেন্ট আছে তারা জানো, তোমাদেরকে এরকম পড়াইছিলাম ডিপ্লোমাদেরও, যে ভাইয়া W ইকুয়াল এফ এস কজ থিটা, একটু হায়ার লেভেলে একটু যাওয়ার জন্য W ইকুয়াল কত? এফ এস কজ থিটা। তাহলে বলো, আমি সবগুলো লিখে রাখছি। এফ এর মান কত? 10 নিউটন। এফ এর মান কত? 10 নিউটন। সরণ কত ছিল? 100 মিটার সরণ হয়েছে। সরণ কতটুকু হয়েছে? 100 মিটার। কজ থিটা, থিটার মান কত? 60 ডিগ্রি। তাহলে কজ কত ডিগ্রি? কজ হচ্ছে কি 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে বলো 10 গুণন 100, তাহলে 1000।
তাই না? 1000 গুণন cos 60 ডিগ্রির মান কত বলো? cos 60 ডিগ্রির মান কত? হাফ। ঠিক আছে, 1/2 হাফ। cos 60 ডিগ্রির মান কত? হাফ। তাহলে 1000 গুণন হাফ, তাহলে 1000 ভাগ 2, তাহলে কত? 500 জুল। তাহলে এখানে কৃতকাজ কতটুকু হয়েছে? 500 জুল। 500 জুল কতটুকু কৃতকাজ? কাজ কতটুকু হয়েছে বলো? 500 জুল। 500 জুল। তাহলে কাজ কতটুকু হয়েছে? 500 জুল। ঠিক আছে, কাজ কতটুকু হয়েছে? 500 জুল। যদি কোশ্চেনটা এমন হইতো যে নিচের লাইনটা নাই, তার মানে কোন বলে নাই যে মধ্যবর্তী কোণ কত, তাইলে আমার ঠেটা মেটা কিচ্ছু নাই, ডাব্লিউ ইকুয়াল এফ এস। আমার কথা বুঝছো? আবারও বলতেছি, যদি বলে মধ্যবর্তী কোনো কোণ কিচ্ছু বলে নাই, শুধু বললো এরকম 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে 100 মিটার সরাতে কত কাজ করতে হবে, একদম ফ্রেশ একটা ম্যাথ যদি এরকম বলে 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে সরাতে কত কাজ করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব? শুধু ডাব্লিউ ইকুয়াল এফ এস, বল 10 নিউটন, এস কত? সরণ 100 মিটার, 10 গুণন 100, 1000 জুল। শেষ। 1000 জুল শেষ। কখন? যদি থেটা বলা না থাকে, যদি কিছু থেটা সম্পর্কে কিছু না থাকে যে কোথায় কোন দিকে যাচ্ছে কি যাচ্ছে, তখন কি হবে? 1000 জুল নরমালি চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ, কত হবে? 1000 জুল হবে। আচ্ছা, এরপরের এমসিকিউটাতে আসি। কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ, এই যে এমসিকিউটা অনেকে ডিপ্লোমার পোলাপান এই এমসিকিউটা স্কিপ করে যাবা, কিন্তু স্কিপ করা আসলে কি ঠিক হবে না, কারণ তোমাদেরকেও মাঝে মধ্যে শেখানো হয় ডাব্লিউ ইকুয়াল এফ এস কজ থেটা। এই ইকুয়েশন যদি তোমরা পড়ো, তাহলে তোমাকে এই এমসিকিউ পারতে হবে। কখন কাজ শূন্য হবে? কাজ শূন্যের শর্তগুলো কি কি এটা বুঝো। কি বলছি? কাজ শূন্য, কাজের মান কি? শূন্য। কখন কাজের মান শূন্য হবে? ডাব্লু কখন জিরো হবে? প্রশ্ন হচ্ছে এইটা। ডাব্লু কখন জিরো হবে? প্রশ্ন হচ্ছে এইটা, যে ডাব্লু আমাদের কখন কখন জিরো হবে। ডাব্লু জিরো হইতে পারে এক, এফ জিরো হলে। এফ কি? এফ এর মান যদি কি হয়? এফ ইকুয়াল যদি জিরো হয়, মানে হচ্ছে কোনো বল যদি প্রয়োগ না করো, তাহলে সেক্ষেত্রে কাজের মান শূন্য। বল প্রয়োগ না করলে কাজ হবে না। যদি বস্তুটাকে ঠেলতেছো কিন্তু কোনো সরণ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রেও কাজের মান কি হবে? শূন্য হবে। আমি যদি দেয়ালকে সারাদিন ধরে ধাক্কা দেই, তাহলে দেয়াল কি সরবে? দেয়াল তো ওর জায়গা থেকে নড়তেইছে না, তার মানে কি? সরণ শূন্য। সরণ কি? শূন্য। ঠিক আছে, সরণ কি? শূন্য। সরণ যদি শূন্য হয়, তাহলে কাজও কি হবে? শূন্য হবে। আরেকটা মোস্ট জিনিস, সেটা হচ্ছে থেটা 90 ডিগ্রি। থেটা 90 ডিগ্রি তার মানে কি? সমকোণে হলে। ঠিক আছে, থেটা 90 ডিগ্রি তার মানে কি? সরণ যদি কি হয়? সমকোণে হয়। সরণ 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 ও বলের কি? বল কি? সরণ ও বল একে অপরের কি? একে অপরের উপর কি? লম্ব যদি হয়। একে অপরের অপর হচ্ছে কি? লম্ব। একে অপরের উপর যদি কি হয়? লম্ব। তার মানে সেটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে কাজ কি হবে? শূন্য হবে। তাহলে এই যে তিনটা, এফ জিরো বল শূন্য, সরণ শূন্য, আর থেটা কত? 90 ডিগ্রি। এফ জিরো বল শূন্য, তারপর হচ্ছে কি? সরণ শূন্য, এবং থেটা কত? 90 ডিগ্রি যদি হয়, তাহলে কাজ কত হবে? কাজও আমাদের শূন্য হবে। তাহলে অ্যান্সার কোনটা? এই যে অ্যান্সার এ হচ্ছে আমাদের অ্যান্সার। 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, সমকোণে। এটা হচ্ছে আমাদের কি? অ্যান্সার। ঠিক আছে, এরপরে আসি। এরপরে দেখো ওয়াট, এটা ভালো করে ইয়া করো, যে ওয়াট এবং অশ্ব ক্ষমতা। তোমরা তো আবার বাংলা বুঝো না, বাঙালি, তাই না? বাঙালি তো বাংলা বুঝো না, আজকে 21শে ফেব্রুয়ারি, তারপরে হচ্ছে কি? বাংলা বুঝো না। তো ওয়াট এই অশ্ব ক্ষমতা মানে কি জানো? হর্স পাওয়ার। ঠিক আছে, অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার, তার মানে কি? এইচ পি। শুনছো না? ক্ষমতার ক্ষেত্রে ক্ষমতা যখন পড়ছো, তোমরা কি শুনছো কিনা? এইচপি, এই হর্স পাওয়ার শুনছো, তাই না? এইচপি শুনছো, এইচপি হর্স পাওয়ার, তোমরা কি শুনছো? তো হর্স পাওয়ার কি বলছে? যে ক্ষমতা এবং হর্স পাওয়ারের মধ্যে সম্পর্ক কি হবে? 1 হর্স পাওয়ার ইকুয়াল কত? 1 হর্স পাওয়ার 1 এইচপি। 1 কি? হর্স পাওয়ার 1 এইচপি ইকুয়াল হচ্ছে 746 ওয়াট। একদম মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ রাখো। ঠিক আছে, 1 হর্স পাওয়ার 1 এইচপি ইকুয়াল কত? 746 ওয়াট। কত ওয়াট? 700 কি?
ওয়াট। 1 হর্স পাওয়ার ইকুয়াল কত? 746 ওয়াট। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? এ হচ্ছে আমাদের কি অ্যান্সার, এ হচ্ছে আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, এ হচ্ছে আমাদের কি অ্যান্সার, 746 ওয়াট। এরপরে আসি যে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কোনটি? গতিশক্তি এবং কি ভরবেগের মধ্যে কি সম্পর্ক কোনটি? গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক কি কোনটি? এই ডিপ্লোমার বাচ্চারা, ডিপ্লোমার পোলাপানরা, ঠিক আছে, চলে যায় না, চলে যায় না। দেখো তোমাদের ডিপ্লোমা রিলেটেড কোশ্চেন আবারও চলে আসছে, এর আগে তো অনেকক্ষণ থেকেই চলতেছে। যারা ভাবতেছো ডিপ্লোমাদের জন্য না, তারা কিন্তু চরম একটা মিস করবা, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো চরম ভুল করবা। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু তুমি মিস করবা। ভাইয়া গতিশক্তি হচ্ছে ইকে, এই যে ইকে গতিশক্তি, গতিশক্তি হচ্ছে কি ইকে, আর ভরবেগ হচ্ছে কি পি। ওকে, ভরবেগ কি পি, ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। এখন ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে, ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার, পি স্কয়ার ডিভাইডেড 2m। হ্যাঁ, গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক যদি বলি, তাহলে ইকে ইকুয়াল কত? পি স্কয়ার ডিভাইডেড কত? 2m। হ্যাঁ, যেখানে যেখানে তার মানে আমি এরকম ভাবে বলতে পারবো, বাংলায় যদি তোমাকে আসে, তোমার যদি এমসিকিউ বাংলায় আসে, তাহলে তুমি কি লিখবা? গতিশক্তি ইকুয়াল ভরবেগের উপর কি স্কয়ার, ভরবেগের উপর কি বলো? স্কয়ার ডিভাইডেড 2 গুণন কি ভর। গতিশক্তি, গতিশক্তি ইকুয়াল ভরবেগ হোল স্কয়ার ডিভাইডেড কত? 2 গুণন কত? ভর, 2 গুণন কত? ভর। তাহলে আমাদের এইখানে অ্যান্সার কি হবে? এই যেখানে অবশ্য কে দিছে, শুধু ইকে দেয় নাই, কে দিছে? কে মানে কাইনেটিক এনার্জি, কে মানে কাইনেটিক এনার্জি। সো কে দ্বারাও প্রকাশ করতে পারি, ইকে কে হচ্ছে কি কে দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে ইকে ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি হচ্ছে কি পি স্কয়ার ডিভাইড কত? 2m। কাইনেটিক এনার্জি কত? পি স্কয়ার ডিভাইডেড 2m। আচ্ছা, আমরা আরেকটাও কথাও লিখতে পারি, ইকে ইজ ইকুয়াল টু কি হাফ এম ভি স্কয়ার। এটা আবার কেউ ভুলে যাইও না, এটা মুখস্থ করতে করতে এটা আবার কেউ ভুলে যায় না, এটা কিন্তু একদম বেসিকটা। ঠিক আছে, যেটা সেটা মনে রাখতে হবে। তাহলে হাফ গুণন কি ভর, গুণন কি বলো? বেগের উপর কি স্কয়ার, হাফ গুণন ভর গুণন বেগের উপর কি স্কয়ার। এটা হচ্ছে কি গতিশক্তির সাথে সম্পর্ক, গতিশক্তি এবং নর্মাল, নর্মাল ভর এবং আলাদা বেগ। নর্মাল যে সূত্রটা, গতিশক্তি ইকুয়াল হাফ ইন্টু ভর ইন্টু কি বেগ স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, এখন দেখো, এরপরে আসি, আপেক্ষিক রোধের একক কোনটি? আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধের একক কোনটি? আপেক্ষিক রোধ কি বলতো? আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধের একক কোনটি? দেখো আপেক্ষিক রোধ, তো আমি আগে শুধু রোধের কথা যদি বলি, রোধের ইকুয়েশন হচ্ছে রো ইন্টু এল ডিভাইডেড এ। রোধের যে ইকুয়েশন সেটা হচ্ছে কি রো ইন্টু কত? এল ডিভাইডেড এ। ঠিক আছে, আপেক্ষিক রোধের ক্ষেত্রে তোমার এখানে কি আসতেছে? কি বলছি? আপেক্ষিক রোধ ইকুয়াল কি? আপেক্ষিক রোধ, সরি, নর্মালি রোধ ইকুয়াল হচ্ছে কি রো ইন্টু কত? এল ডিভাইডেড এ। ওকে, রো ইন্টু কত বলো? এল ডিভাইডেড কত? এ। তাহলে বলো তোমরা এটার একক বলো, এই একক বলো, তোমরা এটার একক বলো, তোমরা এটার একক বলো। ঠিক আছে, একক বলো, তোমরা এটার একক বলো, একক কি হবে বলো? একক বলো, একক বলো কি হবে? একক বলো কি হবে? বলো কি হবে, অ্যান্সার কি হবে বলো? কি বলছি? আপেক্ষিক রোধের একক কোনটি? আপেক্ষিক রোধের একক কোনটি? অ্যান্সার কি হবে বলো? আপেক্ষিক রোধের একক কোনটি? আপেক্ষিক রোধের একক কোনটি? ঠিক আছে, আপেক্ষিক রোধের কি একক কোনটি? আপেক্ষিক রোধের কি একক কোনটি? ওকে, কি বলছি? আপেক্ষিক রোধের কি একক কোনটি? বলো, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। আপেক্ষিক রোধের একক কোনটি? আপেক্ষিক রোধের একক কোনটি? অ্যান্সার দাও।
আপেক্ষিক রোধের একক কোনটি? অ্যান্সার দাও। আপেক্ষিক রোধের একক কোনটি? ওকে, এখন দেখো এখন দেখো কি বলছি, আপেক্ষিক রোধ। সো আগে আমরা রোধ দেখি। রোধ রো আর ইকুয়াল হচ্ছে কত? রো ইন্টু এল ডিভাইডেড এ। আর ইকুয়াল কত বলছি? রো ইন্টু কত? এল ডিভাইডেড এ। তাহলে এইখানে দেখো যে আর সমানুপাতিক হচ্ছে এল, ঠিক আছে? আর সমানুপাতিক এল, তার মানে কোনো তার যদি তুমি চিন্তা করো, ধরো এটা হচ্ছে আমার একটা তার, তো এই তারের দৈর্ঘ্য যত বাড়বে, ধরো এটা হচ্ছে একটা তার, এই তারের দৈর্ঘ্য যত বাড়বে, এটা হচ্ছে দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত কি হবে? বৃদ্ধি পাবে। এবং ক্ষেত্রফল যদি বাড়ে, ওকে, ক্ষেত্রফলে কি ব্যস্তানুপাতিক, এইটা হচ্ছে সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তাহলে ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে রোধ কি হবে? হ্রাস পাবে, ঠিক আছে? এই কথাটা একটু মাথায় রাখবা। কি বলছি? যে যদি কোনো তারের দৈর্ঘ্য বাড়ে তাহলে সেক্ষেত্রে রোধ কি পাবে? বৃদ্ধি পাবে। এবং ক্ষেত্রফল যদি বাড়ে সেক্ষেত্রে রোধ কি পাবে? হ্রাস পাবে। আর আপেক্ষিক রোধ যদি বলি, আপেক্ষিক রোধ রো হচ্ছে কি? আপেক্ষিক রোধ, ওকে, রোধ হচ্ছে কি? বলো, রো হচ্ছে কি? আপেক্ষিক রোধ, যার একক হচ্ছে কি? ওহম মিটার, ঠিক আছে? ওহম কি? মিটার, মানে হচ্ছে ওম মিটার, ঠিক আছে? তাহলে একক হচ্ছে কি? ওকে, তাহলে আমাদের একক হচ্ছে কি? ওহম মিটার, ঠিক আছে? তাহলে একক হচ্ছে কি? ওহম মিটার। এখন তোমাদের জন্য আমার একটা প্রশ্ন, তাহলে আর কিসের উপর নির্ভর করে? ঠিক আছে, আর কিসের উপর নির্ভর করে? ঠিক আছে, আর কি কিসের উপর নির্ভর করে? এটা এমসিকিউ আসতে পারে। আর কি কিসের উপর নির্ভর করে, বা হচ্ছে আর নিচের কোনটির উপর নির্ভর করে না? আর কোনটির উপর নির্ভর করে, অথবা হচ্ছে কি যে আর কোনটির উপর কি নির্ভর করে না? এরকম যদি আসে তো মাথায় রাখবা আর হচ্ছে তিনটা জিনিসের উপর নির্ভর করে। এক হচ্ছে দৈর্ঘ্য, এক হচ্ছে কি? দৈর্ঘ্য। দুই হচ্ছে কি? সরি, চারটা জিনিস। তারপরে হচ্ছে কি? ক্ষেত্রফল, হ্যাঁ, ক্ষেত্রফল। এবং 3 নম্বরে হচ্ছে কি? তাপমাত্রা। 3 নম্বরে কি? তাপমাত্রা। এবং 4 নম্বরে হচ্ছে কি? 4 নম্বরে হচ্ছে কি? উপাদান, ঠিক আছে? 4 নম্বরে কি? উপাদান। এই চারটা জিনিসের উপর কি করে? রোধ বা আর হচ্ছে কি? নির্ভর করে, মাথায় রাখবা। রোধ বা আর কি করে? এই চারটা জিনিসের উপর কি নির্ভর করে, ঠিক আছে? এই রোধ কি করে? যে এই চারটা জিনিসের উপর কি করে? নির্ভর করে, মাথায় রাখবা। এই চারটা জিনিসের উপর কি করে? নির্ভর করে। তাহলে তোমাদের এমসিকিউ আসবে এরকম যে রোধ নিচের কোনটার উপর নির্ভর করে না? তাহলে এই চারটার মধ্যে যে কোনো তিনটা থাকবে, আরেকটা থাকবে হচ্ছে অন্য কিছু। সেক্ষেত্রে হয়তো এরকম থাকতে পারে যে তড়িৎ প্রবাহ থাকতে পারে। তাহলে অ্যান্সার কি হবে? তড়িৎ প্রবাহের উপর কি করে না? নির্ভর করে না, ঠিক আছে? এটা একটু বুঝে শুনে কি করতে হবে? অ্যান্সার করতে হবে, ঠিক আছে? বুঝে শুনে কি করতে হবে? অ্যান্সার করতে হবে। ওকে, আচ্ছা, আবার একটু রিক্যাপ করি কি বলছি। আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার। এবং এই এই যে রোধের কথা যদি বলি, রোধ হচ্ছে কি? চারটা জিনিসের উপর ডিপেন্ড করে: দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা এবং কি? উপাদান। এই চারটা জিনিসের উপর কি করে? হচ্ছে কি? আর কি করে? নির্ভর করে, ঠিক আছে? এই চারটা জিনিসের উপর কি করে? আর নির্ভর করে, মাথায় রাখবা। ওকে, যদি কোথাও দেখো যে ইয়ার উপর দিছে যে আই এর উপর নির্ভর করে কিনা, প্রবাহ মাত্রার উপর নির্ভর করে কিনা, অ্যান্সার হবে ওটা হচ্ছে কি? প্রবাহ মাত্রার উপর কি নির্ভর করবে না। ওকে, আচ্ছা, এরপরে আসি। ভ্রুচুম্বকত্বের মৌলিক উপাদান কয়টি? ভ্রুচুম্বকত্বের মৌলিক উপাদান কয়টি? এটা বিএসসি দের জন্য। সো ভ্রুচুম্বকত্বের মৌলিক উপাদান হচ্ছে 3টি। ডিরেক্ট একদম মুখস্থ করে ফেলো। কয়টি উপাদান বলো? 3টা। ভ্রুচুম্বকত্বের মৌলিক উপাদান কয়টা? 3টা। ভ্রুচুম্বকত্বের মৌলিক উপাদান কয়টা? 3টা, ঠিক আছে? ভ্রুচুম্বকত্বের মৌলিক উপাদান কয়টা? 3টা। এবার আসি, কোনটির কার্যনীতি আবেশ ক্রিয়ার উপর প্রতিষ্ঠিত? এটা সবার জন্যই দরকার, এটা সবার জন্যই দরকার। দেখো, আবেশ প্রক্রিয়া বলতে কি জানো? যেমন হচ্ছে তড়িতাবেশ, এরকম আবেশ প্রক্রিয়া, মানে একটার সাহায্যে আরেকজন কি হচ্ছে? আবেশিত হচ্ছে। একজন আরেকজনকে কি করতেছে? আবেশিত করতেছে, বা হচ্ছে ওই ইনফ্লুয়েন্স টাইপের আর কি, ঠিক আছে? সো এখন দেখো যে এটা হচ্ছে কি? অ্যান্সার কি হবে? ট্রান্সফরমার কি থাকে? এরকম থাকে, এরকম একটা কুণ্ডলী থাকে। এবং এইদিকে হচ্ছে আরেকটা কুণ্ডলী থাকে, ঠিক আছে? এরকম কি থাকে? আরেকটা কুণ্ডলী থাকে। এটা হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে। তো ট্রান্সফরমারের কুণ্ডলীদ্বয় কিন্তু এরকম লাগানো থাকে না, এরকম মাঝখানে একটা কি থাকে? ফাঁকা থাকে। তো একজন আরেকজনের সাথে একজনের মানে উপস্থিতিতে আবেশিত হয়। উপস্থিতিতে কি হয়? আবেশিত হয়ে ট্রান্সফরমার কি করে? কাজ করে। এবং ট্রান্সফরমারের কাজ কি বলতো? ট্রান্সফরমারের কাজ কি? এটা আসতে পারে। ট্রান্সফরমারের কাজ কি বলো? ট্রান্সফরমারের কাজ কি বলো? ট্রান্সফরমার, এটার কাজ কি?
এটার কাজ কি? ভোল্টেজ কি করা হয়? ভোল্টেজ বৃদ্ধি করে, ভোল্টেজ কি করে? বৃদ্ধি করে, অথবা ভোল্টেজ কি করে? কমায়। হ্যাঁ, হয় ভোল্টেজ বৃদ্ধি করে, নাহলে ভোল্টেজ কি করে? কমায়। যদি সেটা ভোল্টেজ বৃদ্ধি করে তাহলে সেটাকে আমরা বলি স্টেপ আপ ট্রান্সফরমার। কি বলি? যদি কোনো ভোল্টেজ বাড়ায় তাহলে সেটাকে আমরা কি বলি? ভোল্টেজ বাড়াইলে স্টেপ আপ ট্রান্সফরমার বলবো। কি বলবো? স্টেপ আপ ট্রান্সফরমার। আর ভোল্টেজ যদি কমায় তাহলে সেটাকে আমরা কি বলবো? স্টেপ ডাউন ট্রান্সফরমার বলবো। কি বলবো? স্টেপ ডাউন ট্রান্সফরমার বলবো। এবং স্টেপ আপ আর স্টেপ ডাউন হচ্ছে কি, তোমার বাসাবাড়ির পাশে, তোমার বাড়ির পাশে যে একটা খাম্বা থাকে, ওইখানে যে ট্রান্সফরমার থাকে সেইটা হচ্ছে স্টেপ ডাউন। তোমার বাড়ির পাশে যে খাম্বা আছে, যে ইলেকট্রিক্যাল যে খাম্বা, যে পোলটা আছে, সেটাতে হচ্ছে কি স্টেপ ডাউন। আর স্টেপ আপ হচ্ছে যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই জায়গায় হচ্ছে স্টেপ আপ থাকে। ওকে, আচ্ছা, এরপরে আসি নেক্সট এমসিকিউ হচ্ছে, কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি হয়? কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি হয়? মাথায় রাখবা, তরঙ্গ দৈর্ঘ্য যত কম বিচ্যুতি তত বেশি। কি বলছি? তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ এটা হচ্ছে বিএসসি স্ট্যান্ডার্ড আর কি। তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে ল্যামডা, ল্যামডা যত বেশি হবে, আচ্ছা সরি, যত কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা যত কম হবে, বিচ্যুতি কি হবে? বিচ্যুতি তত কি হবে? বেশি হবে। কি বলছি? তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা যত কম হবে, বিচ্যুতি তত কি হবে? বেশি হবে। বিচ্যুতি তত কি হবে? বেশি হবে। এখন দেখো, আমরা জানি যে বেনি আসহ কলা, নাম শুনছো? বেনি আসহ কলা, তাই তো, মৌলিক রং, তাই না? আসহ কলা, তাই না? এটা হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্যের, বেনি আসহ কলা। আচ্ছা, এটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তুমি যত এই দিকে যাবা তত তরঙ্গ দৈর্ঘ্য কি পাবে? তুমি যত এখান থেকে এই দিকে যাবা তরঙ্গ দৈর্ঘ্য তত কি পাবে বলো? বৃদ্ধি পাবে। এখানে যত যাবা তরঙ্গ দৈর্ঘ্য কি পায়? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান তত কি হয়? বাড়ে। তাহলে চিন্তা করে দেখো, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম কোথায়? এইখানে বেগুনিতে, বেগুনি রঙে। তাহলে হচ্ছে কি আমার বেগুনি রঙের ক্ষেত্রে বিচ্যুতি কি হবে? বেশি হবে। তাহলে অ্যান্সার হচ্ছে কি? বেগুনি। যদি বলে যে বিচ্যুতি সবচেয়ে কম কার, যদি বলে বিচ্যুতি সবচেয়ে কম কার, এনে খেয়াল রাখতে হবে যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য আবার বেশি, তার বিচ্যুতি কি হবে? কম হবে। হ্যাঁ, তার বিচ্যুতি কি হবে? কম হবে। এটা মাথায় রাখতে হবে। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিচ্যুতি কি হবে? কম হবে। এটা কি করতে হবে? মাথায় রাখতে হবে। ওকে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি, সরল অনুবীক্ষণ যন্ত্রে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সরল অনুবীক্ষণ যন্ত্রে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সরল অনুবীক্ষণ যন্ত্রে, সরল অনুবীক্ষণ হচ্ছে ওই যে মাইক্রোস্কোপ, যেটা মাইক্রোস্কোপ টাইপের, যেটা সরল অনুবীক্ষণ যন্ত্রে মাইক্রোস্কোপ টাইপের যেটা। দেখো, ডিপ্লোমার পোলাপানরাও ভালো করে বুঝো, ডিপ্লোমার পোলাপান যারা আছে তারাও ভালো করে বুঝো। তোমরা স্কুলের মধ্যে বা কলেজের মধ্যে যে মাইক্রোস্কোপ দেখছো, দেখো আর না দেখো, তোমরা অনেক রিল ভিডিও দেখো, সেগুলোতে দেখবা যে মাইক্রোস্কোপ দিয়ে জীবাণুগুলোকে অনেক জুম করে দেখে, অনেক কি বড় করে দেখায়। সেক্ষেত্রে জীবাণুগুলো কি উল্টা হয় কখনো দেখছো? চিন্তা করে দেখো, জীবাণুগুলো যেগুলো দেখো তোমরা রিলে দেখো, ওগুলো কি কখনো উল্টা হয় নাকি সোজাই থাকে বলো তো? ওগুলো কি থাকে? সোজা থাকে। তাহলে প্রতিবিম্ব কি হবে? প্রথমত সোজা, প্রথমত কি হবে? সোজা। ঠিক আছে, সোজা। এবং দেখো তো, অনেক বড় দেখায় না? প্রতিবিম্বটা কি হয়? অনেক বড় হয়। প্রতিবিম্বটা কি হয়? অনেক বড় হয়। তাহলে এটা কি হবে? বিবর্ধিত। ঠিক আছে, বিবর্ধিত। সোজা এবং কি বিবর্ধিত প্রতিবিম্ব হবে। তাহলে কি হবে? ওকে, ঠিক আছে ভাইয়া, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে? না না, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম ভাইয়া। বেনিয়া সহ কলা যত ডান দিকে যায় তত তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। ঠিক আছে, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়। ওকে, তাহলে কি বলছি? কোনটা হবে? সোজা এবং বিবর্ধিত। এই যে অ্যান্সার হচ্ছে বি। বিবর্ধিত মানে হচ্ছে বড়, বিবর্ধিত মানে কি? বড় প্রতিবিম্ব, বড় প্রতিবিম্ব। তার মানে হচ্ছে তোমার লক্ষ্যবস্তুর থেকে বড়। মানে তুমি যদি দাঁড়াও তোমাকে বড় লাগবে। ঠিক আছে, 100 গুণ, 10 গুণ, 20 গুণ এরকম বেশি, এরকম বড় লাগবে, এরকম বড় লাগবে। ঠিক আছে, আচ্ছা, এরপরের এমসিকিউ আসি। এবার বলছে প্লাস 2.0D, হ্যাঁ 2.0D বা হচ্ছে 2D ক্ষমতার, এটা সবার জন্য। এই ভালো করে দেখো, এই এমসিকিউটা সবার জন্য, এই ম্যাথটা কি সবার জন্য। ঠিক আছে, এই ম্যাথটা সবার জন্য, এটা ভালো করে দেখো। কি বলছি? যে 2D বা 2.0D কি প্লাস 2.0D ক্ষমতার একটি লেন্সের ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব কত? দেখো, ফোকাস দূরত্ব, তাহলে এটা হচ্ছে ক্ষমতা, এটা হচ্ছে কি ক্ষমতা, ক্ষমতা এবং পি এবং এফ এর মধ্যে, ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক হচ্ছে 1/f। পি এবং
পি বা হচ্ছে পাওয়ার বা ক্ষমতা এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক কি? পি ইজ ইকুয়াল টু 1/f। পি ইজ ইকুয়াল টু কি? 1/f। তাহলে এফ এর ক্ষেত্রে কি হবে? ফোকাস দূরত্ব হচ্ছে 1/p। 1 কি পি? এফ ইজ ইকুয়াল টু কত? 1/p। তাহলে এখন দেখো তুমি কি করবা? এফ ইজ ইকুয়াল টু 1 বাই কত? 2, কারণ এটা +2, তাহলে কত হবে বলো? 0.5 মিটার বা হচ্ছে কত? 50 কি সেন্টিমিটার। বলো প্লাস না মাইনাস? প্লাস নাকি মাইনাস? এটা কি হবে? পজিটিভ। ঠিক আছে, পজিটিভ কি 50 সেন্টিমিটার বা হচ্ছে 0.5 মিটার, তাহলে কি প্লাস 0.5 মিটার। প্লাস কত? 0.5 মিটার। ফোকাস দূরত্ব কত? প্লাস কত? 0.5 মিটার। এখন যদি এমন এমন হয় যে তোমার হচ্ছে এইটা থেকে তুমি কি বলতে পারবা লেন্সটার নাম কি? লেন্সটার নাম কি? দেখো ভাইয়া, ফোকাস দূরত্ব মানে পাওয়ার যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে ফোকাস দূরত্ব কি হবে? পজিটিভ হবে। এক্ষেত্রে লেন্স হবে হচ্ছে উত্তল লেন্স। হ্যাঁ, এটা মনে রাখবা, উত্তল লেন্স। ঠিক আছে, উত্তল লেন্স। লেন্স কি হবে? উত্তল লেন্স। পাওয়ার পজিটিভ, ফোকাস দূরত্ব পজিটিভ যদি হয়, লেন্স কি হবে? উত্তল লেন্স। লেন্স কি হবে? উত্তল লেন্স। আর যদি ফোকাস দূরত্ব নেগেটিভ হয়, আচ্ছা পাওয়ার থেকে শুরু করি, আর যদি পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে ফোকাস দূরত্ব কি হবে? নেগেটিভ হবে। ঠিক আছে, ফোকাস দূরত্ব কি হবে? পাওয়ার নেগেটিভ হলে তোমার ফোকাস দূরত্ব কি হবে? নেগেটিভ হবে। এবং তখন সেটাকে আমরা কি বলবো? অবতল লেন্স বলবো। কি বলবো এটাকে? অবতল লেন্স বলবো। হ্যাঁ, এটা মাথায় রাখবা যে এটা থেকে লেন্স আসতে পারে। যদি পাওয়ার নেগেটিভ দিয়ে বলে যেটা কোন লেন্স? অবতল লেন্স। পাওয়ার পজিটিভ দিয়ে বললে কোন লেন্স? উত্তল লেন্স। শেষ, অ্যান্সার হচ্ছে কি এটাই। তাহলে সি হচ্ছে কি আমাদের এখানে অ্যান্সার। ওকে, 0.5 মিটার প্লাস 0.5 মিটার। আচ্ছা, এরপরে আসি, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত হলো পথ পার্থক্যে। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে শর্ত কি হবে? এক কথায় এমসিকিউ বুঝাইছে কি ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে? এটা বিএসসি দের জন্য। হ্যাঁ, এটা বিএসসি দের জন্য। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে শর্ত কি? ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে শর্ত কি? ডোরার ক্ষেত্রে যেমনটা হয় দেখো, এমন হয় যে হচ্ছে তোমার এরকম যদি আমি একটা হচ্ছে ডোরা নেই, তো এটা যদি ডোরা তৈরি হয়, তো এখানে কি কি তৈরি হবে? আমার একটা হচ্ছে কি এরকম হচ্ছে উজ্জ্বল ডোরা তৈরি হবে। হ্যাঁ, এখানে হচ্ছে উজ্জ্বল ডোরা তৈরি হইলো, ধরো উজ্জ্বল ডোরা। এর পাশাপাশি আবার কি তৈরি হয়? কিছুক্ষণ পর পর আবার কি যে অন্ধকার উজ্জ্বল। এই দেখো, কিছু অংশ আলোকিত, কিছু অংশ আবার কি অর্ধেক, বা মানে হচ্ছে তোমার অন্ধকার, আবার কিছু অংশ কিছুক্ষণ পর কি উজ্জ্বল। তাহলে এগুলো হচ্ছে ডোরা। দেখো, যেখানে লাইট জ্বলছে সেটা উজ্জ্বল, তারপরটা হচ্ছে কি যেখানে অন্ধকার সেটা হচ্ছে কি অন্ধকার ডোরা বা হচ্ছে ধ্বংসাত্মক, আর এটা হচ্ছে কি উজ্জ্বল। তাহলে ধ্বংসাত্মকের আরেকটা নাম আমি দিতে পারবো, এটা হচ্ছে কি অন্ধকার ব্যতিচার বা হচ্ছে অন্ধকার ডোরা, অন্ধকার। ঠিক আছে, অন্ধকার। বা হচ্ছে এটাকে আমরা আরেকটা নাম দিব, সেটা হচ্ছে অবম। সেটা কি? অবম। ঠিক আছে, অবম একটা হচ্ছে ধ্বংসাত্মক। ঠিক আছে, বা হচ্ছে কি অন্ধকার বা হচ্ছে কি অবম। ঠিক আছে, আচ্ছা আরেকটা আসে এইটার কথা যদি বলি, এটা হচ্ছে গঠনমূলক। এটা কি? গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক বা হচ্ছে আমি বলতে পারবো উজ্জ্বল, উজ্জ্বল ডোরা বা হচ্ছে উজ্জ্বল ব্যতিচার, অথবা এটাকে আমি বলবো চরম। হ্যাঁ, কি বলছি? গঠনমূলক, উজ্জ্বল অথবা কি চরম। গঠনমূলক, উজ্জ্বল অথবা কি চরম। তাহলে এখন বলো যে এখন দেখো, যদি ভাইয়া অন্ধকার ডোরা তৈরি হয় ব্যতিচারের ক্ষেত্রে, তোমার সেক্ষেত্রে পথ পার্থক্য হবে এরকম, বিজোড়ের λ/2। হ্যাঁ, এই যে বিজোড়ের 2n + 1 × λ/2, মানে বিজোড়ের, এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা, এটা হচ্ছে একটা কি বিজোড় সংখ্যা, বিজোড়ের কি λ/2, বিজোড়ের λ/2। আর যদি তুমি চরম চাও তাহলে সেক্ষেত্রে 2n × λ/2। এই যে 2n যেটা দিছি, এই 2n হচ্ছে একটা কি জোড় সংখ্যা, এটা হচ্ছে একটা কি জোড় সংখ্যা, জোড়ের কত? λ/2। তাহলে বলো অবমের ক্ষেত্রে বা অন্ধকার বা ধ্বংসাত্মকের ক্ষেত্রে কি হবে? 2n + 1 × কত? λ/2। অ্যান্সার কত? 2n + 1 × কত? λ/2 হচ্ছে কি অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরে আসি, বলছো কয়টা প্রশ্ন সলভ করবেন ভাইয়া? তোমরা যতক্ষণ আসো আমি ততক্ষণ প্রশ্ন সলভ করাবো। ঠিক আছে, তোমরা যতক্ষণ আসো ততক্ষণ আমি প্রশ্ন সলভ করাবো। আসো দেখি তোমরা কতক্ষণ থাকো আর আমি কতক্ষণ সলভ করাইতে পারি, দেখা যাক। আসো, এবার দেখো 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? 1 ইলেকট্রন ভোল্ট সমান কি বলা হয়েছে? কত জুল। 1 ইলেকট্রন ভোল্ট সমান কি? কত জুল। তো 1 ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে মাথায় রাখবা 1.6 × 10⁻19 জুল। হ্যাঁ, ওই কুলম্বের টাইপের, কুলম্বে কি ছিল 1.6 × 10⁹ কুলম্ব। তো এইটা কত? 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল কত?
1.6 ইন্টু কত 10 ইনভার্স 19 জুল। তাহলে ওই অনুযায়ী আমার অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে কি ডি। এই যে অ্যান্সার কি ডি, যে কত 1.6 ইন্টু কত 10 ইনভার্স 19 জুল কি 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল। ওকে, আচ্ছা আরেকটু ইনফরমেশন দেই, 1 মেগা ইলেকট্রন ভোল্ট ইকুয়াল হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট। কত 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট, অথবা হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 13 জুল। 10 ইনভার্স কত 13 জুল। এগুলো একটু মনে রাখবা, যা যা বললাম মনে রাখবা, এগুলো সব মুখস্থ ভ্যালু। এগুলো হচ্ছে কি মুখস্থ ভ্যালু, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। এরপরে আসি, এইচ কি নামে পরিচিত। দেখো দেখো এটা ডিপ্লোমাদের সহ সবার জন্য। এইচ কি নামে পরিচিত, এইচ কি নামে পরিচিত বলো, এইচ কি নামে পরিচিত। তোমরা ডিপ্লোমারে নিশ্চয়ই এমভিআর ইকুয়াল এনএইচ ডিভাইডেড 2 পাই এই একটা ইকুয়েশন পড়ে থাকবা। এমভিআর ইকুয়াল এনএইচ ডিভাইডেড 2 পাই এই একটা ইকুয়েশন পড়ে থাকবা। অথবা অথবা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ এরকম একটা ইকুয়েশন পড়ছো। অথবা এইচ সি ডিভাইডেড ল্যামডা এই একটা ইকুয়েশন পড়ছো। প্রশ্ন হচ্ছে এইচ এখানে কি, এখানে এইচ বলতে কি বুঝায়। এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক। এইচ কি বলো, প্লাঙ্ক ধ্রুবক। ঠিক আছে, প্লাঙ্কের ধ্রুবক বা কি প্লাঙ্ক ধ্রুবক। এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 6.63 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। কত 10 ইনভার্স কত 34 জুল সেকেন্ড। 6.63 ইন্টু কত 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, অথবা হচ্ছে 6.63 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 27 কি আর্গ সেকেন্ড। ঠিক আছে, আর্গ সেকেন্ড। তো এটার ক্ষেত্রে যেটা হবে, এটা হচ্ছে এসআই এককে, এটা কি এসআই এককে, আর এটা কি হবে সিজিএস এককে। এটা হচ্ছে কি আমাদের সিজিএস এককে, আর্গ সেকেন্ড যেটা সিজিএস, আর জুল হলে কি এসআই এককে। তাহলে বলো এটা কিসের একক, এটা হচ্ছে কি আমাদের কি, এটা কি বুঝায়, এটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক বুঝায়। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে কি বুঝায়, এইচ বলতে কি প্লাঙ্ক ধ্রুবক, ভ্যালু কত 6.63 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, বা হচ্ছে 6.63 ইন্টু কত 10 ইনভার্স 27 আর্গ সেকেন্ড। ওকে, এবার আসি আচ্ছা এবার আসি, এরপরে হচ্ছে স্থির কাঠামোর তুলনায়, স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে এই ঘটনাকে কি বলে। এটা বিএসসি দের কোশ্চেন আর কি। স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে এই ঘটনাকে কি বলে। স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি কি হয় ধীরে চলে। তার মানে ভাই এটা বুঝাইতে চাচ্ছে বেগ যত বাড়ে, বেগ যত বাড়ে ঘড়ি তত কি হয় ধীরে চলে। ঘড়ি তত কি হয়, ঘড়ি তত, ঘড়ি তত কি ধীরে চলে, ধীরে চলে। ভাইয়া ঘড়ি যদি ধীরে চলে সময় বেশি লাগবে না কম লাগবে বলো আমাকে একটা কথা বলো তো। ঘড়ি যদি ধীরে চলে তাহলে সময় কম লাগবে নাকি বেশি লাগবে বলো। ঘড়ি যদি ধীরে চলে তাহলে সময় কি কম নাকি বেশি লাগবে। ঘড়ি ধীরে চললে সময় কম লাগবে নাকি বেশি লাগবে। ঘড়ি ধীরে চললে সময় কি লাগবে বেশি লাগবে, সময় বেশি কি লাগবে। সময় যদি বেশি লাগে তাহলে সেটাকে আমরা বলবো কাল দীর্ঘায়ন। কি বলবো, কাল দীর্ঘায়ন। কি বলবো সেটাকে, কাল দীর্ঘায়ন বলবো। কি বলবো, কাল দীর্ঘায়ন। ঠিক আছে, বা সময়ের, সময়ের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা। সময় সংকোচন কখনো হয় না, কাল বা সময় দীর্ঘায়ন হয়। ঠিক আছে, কাল দীর্ঘায়ন, সময় সংকোচন না, কাল দীর্ঘায়ন। ঠিক আছে, কাল দীর্ঘায়ন, কাল কি দীর্ঘায়ন। এখন আরেকটু বলি, যদি ভিসি হয় মানে হচ্ছে কি কোনো বস্তু আলোর বেগে চললে, তার মানে কি কোনো বস্তু কি, বস্তু কি কিসের বেগে চললে, বস্তু যদি হচ্ছে কি আলোর বেগে চললে, বস্তু আলোর বেগে যদি চলে, আলোর বেগে যদি চলে, আলোর বেগে যদি চলে, বস্তু কি কিসের বেগে চললে আলোর বেগে যদি চলে, বস্তু যদি আলোর বেগে চলে, তাহলে আলোর বেগে চললে, বস্তু যদি আলোর বেগে চলে তাহলে সেক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে টাইম ট্রাভেল হবে। মাথা রাখবা টাইম ট্রাভেল হবে। ঠিক আছে, টাইম ট্রাভেল হবে। আর কি কি হইতে পারে, বস্তু আলোর বেগে চললে আর কি কি হইতে পারে, শুধু কি টাইম ট্রাভেল হবে। দেখো যদি ভি ইকুয়াল সি হয়, ভি ইজ ইকুয়াল টু সি, তার মানে বস্তু কি আলোর বেগে, তাহলে তাহলে দৈর্ঘ্য শূন্য হবে, দৈর্ঘ্য কি হবে দৈর্ঘ্য জিরো। তারপরে ভর কি হবে, ভর হবে কি অসীম, ভর কি হবে অসীম। ঠিক আছে, এবং আরেকটা কি হবে টাইম, সময় কি হবে ইনফিনিটি। ঠিক আছে, সময় ইনফিনিটি বা টাইম ট্রাভেল করবে। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে টাইম ট্রাভেল করবে। ওকে, টাইম ট্রাভেল করবে, বা হচ্ছে সময় কি হবে, সময়ও সময় অসীম হবে, সময় কি হবে অসীম হবে। মাথায় রাখবা এটা। বস্তু যদি কি হয় আলোর বেগে চলে, বস্তু যদি কি করে আলোর বেগে যদি চলে। ওকে, আচ্ছা এই ভর শূন্য হবে কেন, এই ভর অসীম হবে,
ভর অসীম হবে, দৈর্ঘ্য শূন্য হবে, ভর অসীম হবে, এটা ভুল করবা না, ভর অসীম হবে, হ্যাঁ ভর অসীম হবে। আচ্ছা, বোরের স্বীকার্য অনুসারে অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? দেখো, এটা কিন্তু ডিপ্লোমাদেরও আছে, এটা কাদের আছে, এটা আবার কি ডিপ্লোমাদেরও কি আছে, ঠিক আছে, এটা আবার কি ডিপ্লোমাদেরও কি আছে, এটা আবার কি ডিপ্লোমাদেরও আছে। তাহলে ডিপ্লোমাদের ক্ষেত্রে যদি বলি তাহলে, এবং বিএসসি দেরও আছে, দেখো বোরের স্বীকার্য, এই তোমরা ডিপ্লোমারা পড়ছো না, বোরের স্বীকার্য তিনটা, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল পড়ছো কিনা বলো, পড়ছো কিনা বলো, এই যেসব ডিপ্লোমা পালাইছে ওদেরকে মেনশন দাও, যেসব ডিপ্লোমা পালাই গেছে ওদেরকে মেনশন দাও, হ্যাঁ ওদেরকে মেনশন দাও, ধরে নিয়ে আসো, কান ধরে ক্লাসে নিয়ে আসো, ঠিক আছে, মজা করলাম মজা করলাম। দেখো, বোরের স্বীকার্য অনুসারে অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ, দেখো বোরের স্বীকার্য কয়টা? তিনটা। ওকে, বোরের স্বীকার্য কয়টা? তিনটা। বোরের স্বীকার্য কয়টা? তিনটা। বলো বোরের স্বীকার্য কয়টা? স্বীকার্য কয়টা? তিনটা, মাথায় রাখবা, বোরের স্বীকার্য কয়টা? তিনটা, ঠিক আছে, তিনটা। আচ্ছা, এখন আসি অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের ইকুয়েশন কি বলো, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ ইকুয়েশন কি? mvr ইকুয়াল, mvr কৌণিক ভরবেগ হচ্ছে কি, mvr ইকুয়ালস টু কি, nh ডিভাইডেড 2 পাই। কৌণিক ভরবেগের ইকুয়েশন কি? mvr ইকুয়াল nh ডিভাইডেড কি 2 পাই। ওকে, 2 পাই। অ্যান্সার তাহলে কত হবে? অ্যান্সার তাহলে কত হবে বলো? এই যে mvr কে আবার বলা হয় কৌণিক ভরবেগ, l দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক ভরবেগ কি? l দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? l দ্বারা। তাহলে অ্যান্সার হবে কি? a, l ইকুয়াল nh ডিভাইডেড 2 পাই। ঠিক আছে, এটাকে আবার কি l দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? l দ্বারাও প্রকাশ করা হয়। আচ্ছা, এরপরে আসি, এরপরে আসি, নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়? নিচের কোনটা তেজস্ক্রিয় রশ্মি নয়? তেজস্ক্রিয় রশ্মি তিনটা। তেজস্ক্রিয় রশ্মি কয়টা বলো? তেজস্ক্রিয় রশ্মি কয়টা? তিনটা। সেটা হচ্ছে আলফা, বিটা, গামা, এই তিনটা। তেজস্ক্রিয় রশ্মি কয়টা? তিনটা। সেটা কি কি? আলফা, বিটা এবং কি গামা। আলফা, বিটা এবং কি গামা। তেজস্ক্রিয় রশ্মি কয়টা? তিনটা। সেটা কি কি? আলফা, বিটা, গামা। ওকে, আলফা, এটা হচ্ছে কি, এটার নাম কি? আলফা, আলফা, তারপরে হচ্ছে কি বিটা, এবং আরেকটা কি গামা। ঠিক আছে, এই তিনটা। তাহলে এক্সট্রা কি আছে? এক্স রশ্মি। তাহলে এক্স রে যেটা, এইটা কি, এইটা কি হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এটা কি নয়? তেজস্ক্রিয় রশ্মি নয়। ঠিক আছে, এটা হচ্ছে কি তেজস্ক্রিয় কি রশ্মি নয়, এটা হচ্ছে কি তেজস্ক্রিয় রশ্মি নয়। আচ্ছা, এরপরে যদি আসি, এরপরে 32 নম্বর এমসিকিউ দেখো, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ডিজিট কয়টা? ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স বিএসসি দের। ওকে, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ডিজিট কয়টা? ডেসিমেল, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ডিজিট কয়টা? ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ডিজিট হচ্ছে 10টা, 10টা। এবং ভিত্তি কত বলো? এদের ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 10, এদের ভিত্তি কত? 10। 10টার অঙ্ক কয়টা, মানে ডিজিট কয়টা? 10টা কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9, এর টোটাল 10টা আছে, কাউন্ট করবা। এবং অপর নাম, অপর আরেকটা নাম আছে, অপর নাম হচ্ছে কি? অপর নাম দশমিক সংখ্যা পদ্ধতি। কি পদ্ধতি? দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা কি পদ্ধতি। ঠিক আছে, কি পদ্ধতি? দশমিক সংখ্যা পদ্ধতি। কি পদ্ধতি? দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে কয়টা? 10টা। ওকে, কয়টা? 10টা। ঠিক আছে, 10টা। আচ্ছা, এরপরে আসি, ডোপেন্ট কি? ডোপেন্ট, ডোপেন্ট, হ্যাঁ ডোপেন্ট, ঠিক আছে, ডোপেন্ট কি? ডোপেন্ট কি? ডোপেন্ট এটা সেমিকন্ডাক্টরে ইউজ করা হয়েছে। ডোপেন্ট কি? ডোপেন্ট হচ্ছে তোমার, ডোপেন্ট কি বলতো? ডোপেন্ট কি? ডোপেন্ট হচ্ছে তোমার হচ্ছে অপদ্রব্য বা ভেজাল। ডোপেন্ট কি? অপদ্রব্য বা কি, অথবা কি ভেজাল। ভেজাল, এটা কেন ইউজ করা হয়? এটা কেন ইউজ করা হয়? ব্যবহার করা হয় হচ্ছে, ব্যবহার করা হয় হচ্ছে অর্ধ পরিবাহীতে ব্যবহার করা হয়। অর্ধ পরিবাহীতে, অর্ধ পরিবাহীতে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা বাড়ানোর জন্য, প্রবাহ মাত্রা কি বাড়ানোর জন্য, বাড়ানোর জন্য কি করা হয়? ব্যবহার, ব্যবহার করা হয়। কি বলছি? প্রবাহ মাত্রা কি বাড়ানোর জন্য কি করা হয়? ব্যবহার করা হয়। ঠিক আছে, প্রবাহ মাত্রা কি বাড়ানোর জন্য কি করা হয়? ব্যবহার করা হয়। প্রত্যেকটা ডিজিট বলবো। আচ্ছা দেখো, এইখানে ডেসিমেল তো গেছে না, এবার আসো বাইনারি। বাইনারির ক্ষেত্রে যদি বলি, বাইনারি, হ্যাঁ বাইনারি, তো বাইনারির ক্ষেত্রে, বাইনারির ক্ষেত্রে হচ্ছে কি দুইটা ডিজিট। কয়টা ডিজিট? দুইটা ডিজিট, হ্যাঁ দুইটা ডিজিট। সেটা কি কি? 0 এবং 1।
ঠিক আছে, এরপর অক্টাল, এরপর কি অক্টাল, অক্টালে কয়টা ডিজিট, 8টা ডিজিট, কয়টা ডিজিট, 8টা ডিজিট, এগুলো কি কি, 0 1 2 3 4 5 6 7, এই 8টা ডিজিট। এরপরে কি আছে, হেক্সাডেসিমেল, হেক্সা, হেক্সা কি ডেসিমেল, ঠিক আছে, হেক্সাডেসিমেল, 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 এইটাতে কয়টা ডিজিট, 16টা ডিজিট, ঠিক আছে, 16টা ডিজিট, 16টা ডিজিট কি কি, 0 1 2 3 4 5 6 7 8 9, ওকে 9। এরপরে আসি হচ্ছে 10 11, হ্যাঁ 12, এইটা এইভাবে না বলে এটাকে বলি এরকম, এ বি সি ডি ই এফ। এইটা মানে কি, এটা মানে হচ্ছে, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে কি 13, ই মানে কি 14 এবং এফ মানে কি 15, ঠিক আছে, এফ মানে কি 15। এবং এটার ভিত্তি কত, 2, এটার ভিত্তি কত, ভিত্তি হচ্ছে 2, এটার ভিত্তি কত বলো, এটার ভিত্তি হচ্ছে কত 8, ঠিক আছে, আর এটার ভিত্তি কত, হেক্সাডেসিমেলের ভিত্তি কত, ভিত্তি হচ্ছে 16, ঠিক আছে। আচ্ছা চলো এখন নেক্সট ইয়াতে আসি। আচ্ছা এবার আসি তাহলে, ডোপেন্ট হচ্ছে কি, অপদ্রব্য বা ভেজাল, সেটা কি করা হয়, অর্ধপরিবাহীতে প্রবাহ মাত্রা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। অর্ধপরিবাহীতে কি, প্রবাহ মাত্রা কি বাড়ানোর জন্যই হচ্ছে কি ব্যবহার করা হয়, ঠিক আছে, ব্যবহার করা হয় প্রবাহ মাত্রা বাড়ানোর জন্য, কোথায়, অর্ধপরিবাহীতে, অর্ধপরিবাহীর সাথে মিশ্রিত অপদ্রব্য, এই যে অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে, অর্ধপরিবাহীর সাথে কি মিশ্রিত অপদ্রব্য, যেটা কেন ব্যবহার করা হয়, প্রবাহ মাত্রা বাড়ানোর জন্য, কেন, গ্রহমাত্রা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। এরপরে গ্রহের পর্যায়কাল টি এবং সূর্য, সূর্য গ্রহের হচ্ছে কি, গ্রহ থেকে আর দূরত্বে যদি থাকে, গ্রহের পর্যায়কাল টি এবং সূর্য হতে গ্রহের দূরত্ব যদি আর হয়, গ্রহের পর্যায়কাল হচ্ছে টি এবং সূর্য হতে এর গড় দূরত্ব কত আর, তাহলে কেপলারের তৃতীয় সূত্রানুসারে এরকম বলা হয়েছিল, পর্যায়কালের বর্গ ব্যাসার্ধের ঘনফলের সমানুপাতিক, পর্যায়কালের বর্গ ব্যাসার্ধের কি বা মধ্যবর্তী দূরত্বের ঘনফলের সমানুপাতিক, পর্যায়কালের বর্গ মধ্যবর্তী দূরত্বের কি ঘনফলের বা হচ্ছে কিউবের, কিউবের হচ্ছে কি সমানুপাতিক, তাহলে টি স্কয়ার সমানুপাতিক কি আর কিউব, টি স্কয়ার সমানুপাতিক কি হচ্ছে আর কিউব, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে ডি, টি স্কয়ার সমানুপাতিক কত আসতেছে আর কিউব, টি স্কয়ার সমানুপাতিক কত আসতেছে আর কিউব হচ্ছে কি আমাদের অ্যান্সার, ওকে। আচ্ছা এবার দেখো, এবার আসো, এবার নেক্সট, এবার আসো, সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের একক কত, মহাকর্ষীয় ধ্রুবকের একক কত, এই যারা ডিপ্লোমা পোলাপান চলে গেছে দেখো, যারা আছো দেখো, দেখো মহাকর্ষীয় ধ্রুবকের একক কত, মহাকর্ষীয় ধ্রুবক কোথায় পাওয়া যায় বলো তো, এই যে এফ ইজ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড ডি স্কয়ার, এরকম একটা ইকুয়েশন ছিল, মহাকর্ষ বলের ইকুয়েশন ছিল, তোমাদেরকে বল চ্যাপ্টারে পড়াইছিলাম ডিপ্লোমা পোলাপান, আর তোমাদের বিএসসি দের হচ্ছে মহাকর্ষ অভিকর্ষতে পড়াইছি, এফ ইজ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড কত ডি স্কয়ার, এফ ইজ ইকুয়াল টু জি এম এম ডিভাইড কত ডি স্কয়ার। তো এইখানে জি হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক, জি হচ্ছে কি মহাকর্ষীয় কি ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে, মহাকর্ষীয় ধ্রুবক। এখন এই মহাকর্ষীয় ধ্রুবকের মান আছে, মান কত, মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11, একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, নিউটন কি মিটার স্কয়ার পার কি কেজি স্কয়ার, তাহলে একক কত বলেই দিছি তো, নিউটন মিটার স্কয়ার পার কি কেজি স্কয়ার, এই যে সি, ঠিক আছে। এবং এটাকে বলা হয় সার্বজনীন ধ্রুবক, এটাকে কি বলা হয়, সর্বজনীন বা হচ্ছে সার্বজনীন ধ্রুবকও বলা হয়, ঠিক আছে, সর্বজনীন বা কি সার্বজনীন ধ্রুবকও কি বলা হয়, এটাকে বলা হয়, ওকে জি। আচ্ছা এবার এবার আসো, এবার আসো পীড়নের বা ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ কোনটা, পীড়ন বা হচ্ছে কি ইয়ং এর মাত্রা সমীকরণ কোনটা হবে, ঠিক আছে, পীড়ন বা ইয়ং এর হচ্ছে কি মাত্রা সমীকরণ কোনটা হবে, চলো আমরা একটু দেখি। দেখো পীড়ন বা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, ঠিক আছে, পীড়ন এবং কি বা হচ্ছে কি ইয়ং এর গুণাঙ্কের কথা যদি বলি, সো পীড়ন কি বলছিলাম, চাপ বলছিলাম, হ্যাঁ, পীড়নকে আমি কি বলছিলাম তোমাদেরকে, বলছিলাম যে এটা এক প্রকার চাপ হিসেবে চিন্তা করবা, এটার একক কি নিউটন পার মিটার স্কয়ার, হ্যাঁ, এটার একক কি বলছি নিউটন পার কি মিটার স্কয়ার, নিউটন পার কি মিটার স্কয়ার, ঠিক আছে। এখন দেখো
আমরা একটু এটাকে ভাঙাই, আমরা একটু ভাঙাই, কিরকম ভাঙাবো দেখো, যে চাপ ইকুয়াল হচ্ছে এরকম যে বল ডিভাইডেড ক্ষেত্রফল। হ্যাঁ, আমরা এইখান থেকে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। চাপ ইকুয়াল কত, বল ডিভাইড কত, ক্ষেত্রফল। তো বল এফ ডিভাইডেড কত, এ, তাই না? আচ্ছা, এখন বল এফ ইজ ইকুয়াল টু কত, বল এফ ইজ ইকুয়াল কত, এম এ, আর নিচে কত, এটা হচ্ছে এ। এখন দেখো যে এম এর ক্ষেত্রে কেজি, কেজি, আর ত্বরণ হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এই ক্ষেত্রফল হচ্ছে কি মিটার স্কোয়ার। হ্যাঁ, মিটার কি স্কোয়ার, মিটার কি স্কোয়ার। তাহলে এইখান থেকে যদি আমি একটু কাটাকাটি করি, তাহলে আমার এইরকম লাগে যে কেজি পার সেকেন্ড স্কোয়ার ডিভাইড হচ্ছে কি মিটার। এই যে এম আর এম স্কোয়ার কাটাকাটি করলে একটা এম থাকে, কেজি পার সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড কি মিটার। এরকম যদি থাকে তাহলে হচ্ছে দেখো যে কেজি বলতে কি এম, এম, ঠিক আছে, কেজি বলতে কি এম। এবার দেখো স্মল এম উপরে গেলে এল ইনভার্স ওয়ান, স্মল এম উপরে গেলে এল ইনভার্স ওয়ান, আর এস এর জন্য হচ্ছে কি টি ইনভার্স টু। তাহলে এম এল ইনভার্স ওয়ান, টি ইনভার্স টু, এম এল ইনভার্স ওয়ান কত, টি ইনভার্স টু। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে আমাদের কি সি। ঠিক আছে, পীড়ন বলুক, চাপ বলুক, বা ইয়ং এর গুণাঙ্ক বলুক, দুই সবগুলোর মাত্রার সমীকরণ কি, এম এল ইনভার্স টি ইনভার্স টু। আমি ছোট্ট একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এরকম ভাইয়া, একক, একক যদি একই হয়, ঠিক আছে, একক সেম হলে মাথায় রাখবা, একক যদি ভাইয়া সেম হয়, তাহলে তাহলে মাত্রাও কি হবে, মাত্রাও কি হবে, সেম হবে, মাথায় রাখবা। একক যদি সেম হয় তাহলে মাত্রাও কি হবে, সেম হবে। একক সেম হলে মাত্রাও কি হবে, সেম হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে একক না থাকলে মাত্রা থাকবে না, একক যদি কি থাকে, একক না থাকলে কি থাকবে না, মাত্রা কি থাকবে না। যেমন কি বলো, যেমন কি বলো, একটা উদাহরণ দাও তো। উদাহরণ হচ্ছে কি বিকৃতি, যেমন একটা উদাহরণ হচ্ছে কি বিকৃতির, বিকৃতির কোনো কিন্তু একক নাই, বিবৃতি না, সরি বিকৃতি, ঠিক আছে, বিকৃতি, বিকৃতির কোনো কি নাই, একক নাই, এবং এটার কি নাই, কোনো মাত্রাও থাকবে না। বিকৃতির না একক আছে না কি আছে, মাত্রা আছে। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্সার কি, এম এল ইনভার্স টি ইনভার্স টু। এরপরে আসি, কোন অবস্থায় অনুসমের মধ্যে আন্তঃআণবিক, আচ্ছা, কোন অবস্থায় অনুসমের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন হয়, বলো, এই বলো, সবাই বলো, ডিপ্লোমা বিএসসি মিডিয়াফারে যারা আছো সবাই বলো, কি বলছি, কোন অবস্থায় অনুসমূহের মধ্যে, কোন অবস্থায় কি বলছি, অনুসমূহের মধ্যে কি আন্তঃআণবিক আকর্ষণ, ওকে, আন্তঃআণবিক, আন্তঃআণবিক আকর্ষণ বল কি হয়, সর্বনিম্ন হয়। কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কি হয়, সর্বনিম্ন হয়। আমাদের পদার্থের অবস্থা যদি চিন্তা করি, একটা হচ্ছে কঠিন, একটা কি কঠিন, এরপরে কি আছে তরল, তাই তো, এরপরে আরেকটা কি আছে বলো, বায়বীয় আছে, এই তিনটা আছে, তাই না, কঠিন, তরল এবং কি বায়বীয়, এই তিনটা আছে অবস্থা যদি চিন্তা করো, এই তিনটা আমাদের অবস্থা আছে, কঠিন, তরল এবং কি আছে, বায়বীয়, এই তিনটা অবস্থা আছে, তাই তো। এখন তুমি যদি ভাইয়া দূরত্বের কথা চিন্তা করো, দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব এটা হচ্ছে কম, এইটা মাঝামাঝি, এটা কি মাঝামাঝি, আর এটা কি সব থেকে কি বেশি, এটা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্তঃআণবিক কি আকর্ষণ বল, এটা কি বেশি, আর এটা কি মাঝামাঝি, ঠিক আছে, মাঝামাঝি, হ্যাঁ। আর এটা কি সবচেয়ে কি কম, এটা কি সব থেকে কম, মাথায় রাখবা এটা। এই যে যা যা লিখে দিছি এইরকম করে একদম শর্টকাট করে এরকম কি করবা, এগুলা মাথায় রাখবা, ঠিক আছে, কম, বেশি এবং কি মাঝামাঝি, এগুলা কি করবা, শর্টকাট করে খুব সুন্দর করে মাথায় মাথায় একদম মাথায় গেঁথে নাও। এটা হচ্ছে কঠিন, এটা হচ্ছে কি কঠিনের জন্য, এর পরেরটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কি তরলের জন্য, ঠিক আছে, এবং পরেরটা হচ্ছে কি বায়বীয়র জন্য, আর এটা হচ্ছে আমাদের টাইপ কি ছিল সেইটা। ওকে, আচ্ছা, এবার দেখো, আচ্ছা যাই হোক, তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো, সব থেকে কি বলছিল, অনুষদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন, সব থেকে কম কোথায় বলো, এই সব থেকে কম কোথায়, সব থেকে কম কোথায় বলো, সব থেকে কম কোথায়, আমাদের আকর্ষণ বল সব থেকে কম কোথায়, সব থেকে কম কোথায়, সব থেকে কম কোথায়, বায়বীয়তে। সব থেকে কম কোথায় বলো, সব থেকে কম কোথায়, কম হবে কোথায়, সব থেকে বায়বীয়তে হচ্ছে কি সব থেকে কম হবে। ওকে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে, এই যে ডি 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 ডি, বায়বীয়, বায়বীয়, ঠিক আছে, অ্যান্সার কি হচ্ছে ডি, আমাদের হচ্ছে কি অ্যান্সার, এটা হচ্ছে কি বায়বীয়। ওকে, বায়বীয়। আচ্ছা, এবার আসো,
আচ্ছা, এবার আসি এরপরে হুকের সূত্র নিম্নরূপ স্থিতিস্থাপক সীমার মধ্যে হুকের সূত্র কি? হুকের সূত্র কোনটা? স্থিতিস্থাপক সীমার মধ্যে কি হুকের সূত্র কি বলে? হুকের সূত্র কি বলে বলো? স্থিতিস্থাপক সীমার মধ্যে হুকের সূত্র কি বলে বলো? হুকের সূত্র কি ছিল? পীড়ন কি ওয়ান ডিভাইডেড বিকৃতি নাকি পীড়ন বিকৃতির সমানুপাতিক? কি বলতো? এরকম বলতো যে পীড়ন পীড়ন হচ্ছে কি পীড়ন কি বিকৃতির সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক। তার মানে তুমি যত বেশি পীড়ন দিবা, তুমি যত বেশি পীড়ন দিবা তত বেশি কি হবে? বিকৃতি হবে। ওকে, তত বেশি কি হবে? বিকৃতি হবে। বা যত বেশি বিকৃতি দিবা, বিকৃতি মানে হচ্ছে কি জানো? মানে হচ্ছে তোমার চেঞ্জ। ওকে, চেঞ্জ, বিকৃত করা, কোনো কিছু শেপ বিকৃত করা, সেটা হচ্ছে বিকৃতি। ঠিক আছে, সেটা হচ্ছে কি বিকৃতি। তাহলে পীড়ন বিকৃতির কি? সমানুপাতিক। তাহলে পীড়ন বিকৃতির কি হবে? সমানুপাতিক। পীড়ন বিকৃতির কি হচ্ছে আমাদের? কি সমানুপাতিক। ঠিক আছে, পীড়ন বিকৃতির কি সমানুপাতিক। এখন এরপরে যদি আসি, এরপরে হচ্ছে কি সরল ছন্দিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানে, সরল ছন্দিত সরল ছন্দিত গতিসম্পন্ন কণার সরল ছন্দিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানে কি কি হয়? সরল ছন্দিত গতিসম্পন্ন কণা, গতিসম্পন্ন কণাটা হচ্ছে এইরকম। ধরো আমি এখানে হচ্ছে একটা সুতায় একটা কোনো বস্তু ঝুলাইছি। ধরো এটা হচ্ছে আমার একটা সুতা। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা কি সুতা, এটা হচ্ছে আমার একটা কি সুতা। তো এই সুতার ক্ষেত্রে যদি বলি, এই সুতার ক্ষেত্রে ধরো এই সুতাতে আমি একটা বব বা একটা হচ্ছে বস্তু ঝুলাইছি। ঠিক আছে, এই সুতায় আমি একটা কি করছি বলো? এখানে একটা বস্তু ঝুলাইছি। এখন এই বস্তুটাকে আমি যদি কি করি, যে এইরকম যদি করি, ধরো একটু যদি অ্যাঙ্গেল করে নেই, তাহলে বস্তুটাকে অ্যাঙ্গেল করে নিলে সেটা এরকম কি হবে দেখো তো? এরকম একটু উপরের দিকে উঠবে। আমি যদি বস্তুটাকে আরেকটু অ্যাঙ্গেল করে নেই, আরেকটু যদি অ্যাঙ্গেল করে নেই, তাহলে এই বস্তুটা কি হবে? আরো উপরে উঠবে। দেখো আরেকটু অ্যাঙ্গেল করে নিলে সেটা কি হচ্ছে? আরো এরকম কি হচ্ছে? অপোজিট দিকে কি উঠতেছে। তাহলে দেখো যে এই যে বস্তুটা, তাহলে ক্রিয়াপদ কিরকম হচ্ছে? এইরকম করে উপরের দিকে উঠতেছে না? দেখো তো ক্রিয়াপদ কি হচ্ছে? বস্তুটা এরকম করে উঠতেছে। তো এটা হচ্ছে একটা সরল দোলক, পেন্ডুলাম। এটা হচ্ছে একটা কি পেন্ডুলাম বা কি সরল দোলক। ঠিক আছে, এটা হচ্ছে পেন্ডুলাম অথবা কি একটা কি সরল দোলক। এখন এই সরল দোলকের এই যে মাঝখানে যে পয়েন্টটা, এই যে মাঝখানে একদম পয়েন্ট একদম মাঝ বরাবর সোজা ছেড়ে দিলে যেখানে আসবে, সেটাকে আমরা বলি সাম্য অবস্থান। সেটাকে আমরা বলি কি সাম্য অবস্থান। ঠিক আছে, একবারে ছেড়ে দিলে যেই অবস্থানটা হয় সেটা হচ্ছে আমাদের কি সাম্য অবস্থান। এখন এই সাম্য অবস্থানে কি কি হবে? এই সাম্য অবস্থানে মাথায় রাখবা, এই সাম্য অবস্থানে ভি হচ্ছে কি ম্যাক্সিমাম, ভি কি ম্যাক্সিমাম। ওকে, ভি সব থেকে বেশি, ভি সব থেকে বেশি, বেগ সর্বাধিক, সরণ এক্স হচ্ছে কি জিরো, এক্স মিনিমাম, এক্স কি জিরো বা হচ্ছে কি এক্স যেটাকে আমরা বলি মিনিমাম, যেটাকে আমরা বলি কি সরণ কি সর্বনিম্ন, এবং ত্বরণও কি মিনিমাম। মাথা রাখবা এই পয়েন্টে কোথায়? সাম্য অবস্থানে। কোথায়? সাম্য অবস্থানে। এটা হচ্ছে সাম্য অবস্থান। এরপরে এই জায়গায় এই পয়েন্টে মানে সর্বোচ্চ বিস্তারে যদি বলে, এই পয়েন্টটা হচ্ছে কি আমার ভাইয়া বলো? এটা হচ্ছে কি আমার সর্বোচ্চ বিস্তার। এটা হচ্ছে কি সর্বোচ্চ বিস্তার, সর্বোচ্চ বিস্তার, সর্বোচ্চ বিস্তারে যদি বলে, তাহলে এখানে বেগ জিরো, এখানে বেগ কত? জিরো। সর্বোচ্চ বিস্তারে বেগ জিরো, এ হচ্ছে কি ম্যাক্সিমাম এবং এক্সও হচ্ছে কি ম্যাক্সিমাম, যেটা হচ্ছে কি বিস্তারের সমান। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? আমার সাম্য অবস্থানে ভি ম্যাক্সিমাম মানে হচ্ছে বেগ হচ্ছে একদম হাই পাওয়ার, এক্স জিরো মানে হচ্ছে এক্স মিনিমাম, মানে হচ্ছে সরণ খুবই কম, এবং ত্বরণ কি ত্বরণ মিনিমাম। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? বেগ সর্বাধিক সরণ সর্বাধিক, এটা ভুল। বেগ সর্বনিম্ন, এটাও ভুল। বেগ সর্বনিম্ন ভুল, তাহলে বেগ সর্বাধিক সরণ সর্বনিম্ন। এই যে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। বেগ সর্বাধিক সরণ এবং কি সরণ কি সর্বনিম্ন। বেগ সর্বাধিক তার মানে হচ্ছে কি ভি ম্যাক্স, ভি কি ম্যাক্স, এবং এক্সটা কি হবে? এক্স কি হবে? মিনিমাম। ভি ম্যাক্স এবং এক্স কি আসতেছে? মিনিমাম আসতেছে। ঠিক আছে, ভি ম্যাক্স এবং কি মিনিমাম, এক্স মিনিমাম। আচ্ছা, এবার যদি আসি এরপরে, একটি সরল দোলন গতির জন্য কৌণিক সরণ নিচের কোনটির চেয়ে বেশি হতে পারবে না? একটি সরল দোলকের কি গতির জন্য আমি যদি এই সরল দোলকটা হচ্ছে এই পেন্ডুলামটা যদি একটু কপি করে নেই, দেখো এটা ছিল আমাদের কি একটা পেন্ডুলাম ছিল, তাই না? আচ্ছা, এটাকে আমি হচ্ছে কপি করে নিই। ওকে, কপি করে নিলাম। এখানে হচ্ছে পেস্ট করি এটাকে, ইম্পোর্ট ক্লিপবোর্ড।
আচ্ছা এই যে ধরো এটা হচ্ছে আমার সেই কি ছিল, সরল দোলক ছিল তাই না? এটা আমাদের কি ছিল বলো, সেই সরল দোলকটা ছিল। দেখো বলছে কি সরল দোলন গতির জন্য কৌণিক সরণ, কৌণিক সরণ মানে কি জানো, কোণ, কোণ অ্যাঙ্গেল, যেটা অ্যাঙ্গেল কত ডিগ্রি হইতে পারে, কৌণিক সরণ হচ্ছে কোণ বা অ্যাঙ্গেল। সো অ্যাঙ্গেল হচ্ছে কোনটা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, এই যে থেটাটা, এই থেটাটা ম্যাক্সিমাম কত হইতে পারবে, এই থেটাটা কত বেশি হইতে পারবে না, এটা হচ্ছে কি কত বেশি হইতে পারবে না, থেটা মাথায় রাখবা, থেটা ম্যাক্সিমাম হচ্ছে কি 4 ডিগ্রি হবে। তার মানে আমি বলতে পারবো 4 ডিগ্রি এর কি বেশি হতে পারবে না, ঠিক আছে, বেশি হতে কি পারে না, ঠিক আছে, পারবে না, এটা মাথায় রাখবা, পারবে না। কত ডিগ্রি বেশি হইতে পারবে না, 4 ডিগ্রি, কত ডিগ্রি, 4 ডিগ্রি, 4 ডিগ্রি এর কি বেশি হইতে পারবে না, 4 ডিগ্রি এর কি বেশি হইতে কি পারবে না। ওকে 4 ডিগ্রি, অ্যান্সার কত, 4 ডিগ্রি, একদম মুখস্থ করে ফেলো, হ্যাঁ একদম কি করে ফেলো, একদম ঠাড়া মুখস্থ, কোনো কথা নাই, একদম মুখস্থ করে ফেলো। আচ্ছা এরপরে আসি, এরপরে এরপরে হচ্ছে কি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণ জি এর, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের জি এর কিরকম, অভিকর্ষ ত্বরণ জি এর বর্গমূলের সমানুপাতিক, সমানুপাতিক, বর্গমূলে ব্যস্তানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক। কি বলছে, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য, সেকেন্ড দোলক বলতো ভাইয়া, সেকেন্ড দোলকের ক্ষেত্রে পর্যায়কাল কত, 2 সেকেন্ড, একদম মুখস্থ করে ফেলো। সেকেন্ড দোলকের পর্যায়কাল বা টি এর ভ্যালু কত, 2 সেকেন্ড, সেকেন্ড দোলকের পর্যায়কাল কত, 2 সেকেন্ড, টি এর ভ্যালু হচ্ছে 2 সেকেন্ড, দৈর্ঘ্য দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য হচ্ছে এল, অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, এটার মধ্যে সম্পর্ক কেমন, দেখো আমরা একটা ইকুয়েশন জানতাম টি ইকুয়াল 2 পাই রুট ওভার অফ এল জি, ঠিক আছে, রুট ওভার অফ এল বাই জি, বিএসসির পোলাপানগুলো বলো এরকম একটা ইকুয়েশন জানতাম কিনা, টি ইকুয়াল 2 পাই রুট ওভার অফ কত এল ডিভাইডেড জি, আমরা এরকম একটা কি জানতাম, ইকুয়েশন জানতাম টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ কত এল ডিভাইডেড জি। এখন দেখো আমাদের বলছে কত, এই টি এর মান কত, 2 সেকেন্ড, ইকুয়াল কত 2 পাই এল বাই জি রুট ওভার, তাই তো, 2 কাটা, তাহলে 1 ইকুয়াল পাই রুট ওভার কত এল বাই জি, ঠিক আছে। এবার দেখো আমাদের এইখান থেকে আমরা একটা কাজ করি, আমরা একটা স্কোয়ার করি উভয় পাশে, হ্যাঁ উভয় পাশে কি করব, আমরা একটু স্কোয়ার করে নিই, উভয় পাশে আমরা একটু স্কোয়ার করি, তাহলে স্কোয়ার যদি করি, স্কোয়ার যদি করি এই পাশে উভয় পাশে স্কোয়ার যদি করি, তাহলে এরকম আসে দেখো যে 1 ইকুয়াল পাই স্কোয়ার এল বাই জি, হ্যাঁ আসে কি না, পাই স্কোয়ার এল বাই কত জি, এরকম একটা আসে। তো যদি তাহলে জি যদি এদিকে আসে তাহলে পাই স্কোয়ার এল, এবার বলো পাই কনস্ট্যান্ট কিনা, পাই কনস্ট্যান্ট, তাহলে জি সমানুপাতিক কত এল, ওকে জি সমানুপাতিক এল বা এল সমানুপাতিক কত জি, তাহলে বলো পরস্পর পরস্পরের কি হবে, এরা সমানুপাতিক, পরস্পর পরস্পরের কি হবে সমানুপাতিক, তার মানে সেকেন্ড দোলকের ক্ষেত্রে দৈর্ঘ্য যত বাড়বে অভিকর্ষ ত্বরণের মান তত কি পাবে, বৃদ্ধি পাবে। সেকেন্ড দোলকের ক্ষেত্রে ঘড়ি ওই সেকেন্ড দোলকের ক্ষেত্রে দোলকটার দৈর্ঘ্য যত বাড়বে অভিকর্ষ ত্বরণের মানও কি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে জি সমানুপাতিক কত এল, তাহলে কি হবে দৈর্ঘ্য এল জি অভিকর্ষ ত্বরণের কি সমানুপাতিক, অ্যান্সার কি হচ্ছে আমাদের সমানুপাতিক, নরমাল সমানুপাতিক, এই যে সমানুপাতিক, জি সমানুপাতিক কত এল, জি সমানুপাতিক কত এল, ঠিক আছে, জি সমানুপাতিক কত এল। আচ্ছা এরপরে আসি, এরপর বলছে পথ পার্থক্য বা দূরত্ব, দেখো পথ পার্থক্য অথবা দূরত্ব দুইটাই কিন্তু সেম জিনিস, ল্যামডা এর জন্য দশা পার্থক্য কত, পথ পার্থক্য অথবা দূরত্ব যদি ল্যামডা হয়, মানে কোশ্চেনটা হচ্ছে এরকম, পথ পার্থক্য বা দূরত্ব ল্যামডা এর জন্য দশা পার্থক্য কত, তার মানে বোঝাচ্ছে এরকম যে পথ পার্থক্য বা দশা পার্থক্য যদি ল্যামডা হয় তাহলে দশা পার্থক্য কত হবে, ঠিক আছে, কি বলছি, পথ পার্থক্য বা দূরত্ব যদি ল্যামডা হয় তাহলে দশা পার্থক্য কি হবে, মাথায় রাখবা দশা মানে হচ্ছে দশা পার্থক্য, দশা পার্থক্য ইকুয়াল টোয়াইস পাই ডিভাইডেড ল্যামডা, দশা পার্থক্য ইকুয়াল কত টোয়াইস পাই ডিভাইডেড ল্যামডা বা হচ্ছে কত 2 পাই বাই ল্যামডা ইনটু হচ্ছে কি পথ পার্থক্য, ঠিক আছে, ইনটু কত পথ পার্থক্য, তাহলে কি বলছি দশা পার্থক্য ইকুয়াল টোয়াইস পাই ডিভাইডেড ল্যামডা ইনটু কত পথ পার্থক্য, ঠিক আছে, ইনটু কত পথ পার্থক্য। এখন বলো টোয়াইস পাই ডিভাইডেড ল্যামডা থাকলো আমার
পথ পার্থক্যের মান কত বলো? আমার পথ পার্থক্যের মান কত? টয়েস পাই ডিভাইডেড ল্যামডা থাকলো, পথ পার্থক্যের ভ্যালু কত? এই যে ল্যামডা, পথ পার্থক্যের ভ্যালু কত? ল্যামডা। তাহলে ল্যামডা ল্যামডা কাটাকাটি, ল্যামডা ল্যামডা কাটাকাটি গেলে তাহলে বলো দশার মান কত আসে? দশা পার্থক্যের মান কত আসে? দশা পার্থক্য কত আসে? 2 পাই আসে। তাহলে দশা পার্থক্যের অ্যান্সার কত? 2 পাই। তাহলে যেখানে অ্যান্সার 2 পাই সেটাই, যেখানে অপশন 2 পাই সেটা হবে আমাদের কি অ্যান্সার। তাহলে যদি পথ পার্থক্য বা দূরত্ব ল্যামডা ল্যামডা হয় তাহলে দশা পার্থক্য কত? 2 পাই। আমরা কি এগুলো মুখস্থ করব? এগুলো মুখস্থ না, শিখাচ্ছি কেন? যেন তোমরা ম্যাথমেটিক্যালি কি করতে পারো? বের করতে পারো। যদি তোমাকে বলে অন্য কিছু, ওকে, যদি কিছু বলে অন্য কিছু যে হচ্ছে তোমার ল্যামডা বাই 2, তাহলে পথ পার্থক্য কত, বা হচ্ছে তোমার দশা পার্থক্য কত, ঠিক আছে, এইরকম করে দেওয়া থাকবে, দেওয়া থাকলে তোমরা সেটা কি করবা? বের করে ফেলবা। ওকে, এরপরে আসি। এরপরে হচ্ছে শব্দের তীব্রতা। শব্দের তীব্রতা পরিমাপের একক কোনটি? শব্দের তীব্রতা পরিমাপের একক কোনটি? শব্দের তীব্রতা পরিমাপের একক কোনটি? কোনটি হবে বলো তো? শব্দের তীব্রতা কি? ডেসিবেল। শব্দের তীব্রতা কি? ডেসিবেল, ডিবি। ঠিক আছে, একক কোনটা? শব্দের তীব্রতা আমরা কি দিয়ে মাপতে পারি বলো? ডেসিবেল দিয়ে মাপতে পারি, বা হচ্ছে কি ডিবি দিয়ে মাপতে পারি। ঠিক আছে, শব্দের তীব্রতা আমরা কি দিয়ে মাপতে পারি বলো? ডিবি বা হচ্ছে কি ডেসিবেল দিয়ে মাপতে পারি। শব্দের তীব্রতা আমরা কি দিয়ে মাপতে পারি বলো? ডেসিবেল বা হচ্ছে কি ডিবি। ওকে, ডিবি, ডেসিবেল দিয়ে মাপবো। তাহলে অ্যান্সার কত? শব্দের তীব্রতার একক কত? ডিবি বা হচ্ছে কি ডেসিবেল। শব্দের তীব্রতার একক কত? ডিবি অথবা কি ডেসিবেল হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটা হচ্ছে একক, একদম মুখস্থ করে না, হ্যাঁ, এগুলো একদম একদম মুখস্থ কণ্ঠস্থ করো। এরপরে v1 ভাগ t1 ইকুয়াল v2 ডিভাইডেড t2 সম্পর্কটি কোন সূত্রকে সমর্থন করে? v1 বাই t1 ইকুয়াল v2 ডিভাইডেড t2 সূত্রটি কোন সম্পর্কে সমর্থন করে? তোমরা এটা কোথায় পাইছো? আদর্শ গ্যাস এবং সমীকরণে পাইছো, রাইট? ফিজিক্সে আদর্শ গ্যাস এবং কি সমীকরণে পাইছো। আর হচ্ছে কেমিস্ট্রিতে কোথায় পাইছো? পরিবেশ রসায়নে পাইছো, তাই তো? পরিবেশ রসায়নে পাইছো। তাহলে তাহলে এখন দেখো v1 ভাগ কত? t1 ইকুয়াল কি বলছে? v2 ডিভাইডেড t2। এর মানে এটা হচ্ছে কি, এটা কনস্ট্যান্ট, মানে এইরকম রেশিও গুলা, তার মানে কি আয়তন আর তাপমাত্রার রেশিও বা অনুপাত অলওয়েজ কি হবে? কনস্ট্যান্ট হবে, সমান হইতেই থাকবে। তুমি যতই চেঞ্জ করো না কেন সেটা কি হবে? কনস্ট্যান্ট হইতেই থাকবে। তাহলে এখন দেখো আমি লিখতে পারবো v বাই টি ইজ ইকুয়াল টু, তাহলে কে লিখতে পারবো না? ভি বাই টি ইকুয়াল তাহলে কত লিখতে পারবো? কে লিখতে পারবো। ভি বাই টি ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? কে লিখতে পারবো, তাই তো? ভি বাই টি ইকুয়াল কে। এখন দেখো এরপরে তাহলে ভি ইকুয়ালস টু, তাহলে কে ইন্টু টি কি না? ভি ইকুয়ালস টু কত? কে টি। কেটা কি বলো তো? ধ্রুবক। কে হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক। কেটা কি সমানুপাতিক ধ্রুবক। তাহলে ভাইয়া যদি সমানুপাতিক ধ্রুবক হয় তাহলে উঠে গেলে ভি সমানুপাতিক কত? টি। সমানুপাতিক ধ্রুবক উঠে গেলে তাহলে ভি সমানুপাতিক কত আসতেছে? টি। ঠিক আছে, সমানুপাতিক ধ্রুবক উঠে গেলে ভি সমানুপাতিক কত আসতেছে? টি। ভি সমানুপাতিক টি। দেখো এই ধরনের যে সূত্রগুলো আছে, এই ধরনের সূত্রগুলাতে কি থাকে আমাদের? কি কি থাকে? পি, ভি, টি আর কি এন। তাহলে আমার সম্পর্ক কিসের কিসের? ভি এবং টি এর সাথে। আমার এখানে চলক কি কি থাকবে? পি, ভি, টি, এন। এগুলো হচ্ছে সব কি আমার চলক, তাই না? এগুলো হচ্ছে সব আমার চলক। তাহলে কি কি পি, ভি, টি, এন। তার মধ্যে সম্পর্ক কিসের কিসের পাইছি? ভি এবং টি এর মধ্যে সম্পর্ক পাইছি। কিসের কিসের সম্পর্ক? ভি এবং টি এর মধ্যে সম্পর্ক পাইছি। তাহলে বলো তো পি আর এনটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। পি আর এন কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ভাইয়া পিতে হচ্ছে চাপ, পিতে কি? চাপ। তাহলে চাপ যেখানে কনস্ট্যান্ট, চাপ স্থির, চাপ স্থির হলে সেটাকে আমরা কিসের সূত্র বলি? চার্লসের সূত্র বলি। কিসের সূত্র? চার্লসের সূত্র, চাপ ফর চার্লস। ওকে, তাহলে চাপ যদি স্থির হয় সেটাকে আমরা কিসের সূত্র বলি বলো? চার্লসের সূত্র বলি। তাহলে এটা কিসের সূত্র থেকে আসছে? চার্লসের সূত্র থেকে আসছে। ঠিক আছে, চার্লসের সূত্র থেকে আসছে। বয়েলের সূত্রটা কি? বয়েলের সূত্র হচ্ছে এরকম, P1 V1 ইকুয়াল P2 V2। তার মানে হচ্ছে ভি ব্যস্ত আনুপাতিক হচ্ছে পি, এরকম। আর চাপীয় যে সূত্র সেটা হচ্ছে P1 ভাগ T1 ইকুয়াল হচ্ছে কত? P2 ডিভাইডেড T2। ঠিক আছে, এইটা বা হচ্ছে পি সমানুপাতিক কত? টি। আর অ্যাভোগাড্রোর যে সূত্র সেটা হচ্ছে V1 ভাগ N1 ইকুয়াল হচ্ছে V2 ডিভাইডেড N2, যেখানে হচ্ছে কি ভি সমানুপাতিক কত? N, যেখানে ভি সমানুপাতিক কত? N। ওকে, আচ্ছা এবার আসো, এবার তাহলে অ্যান্সার কত আমাদের? বি। এবার এরপরে
নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? নিম্নলিখিত কোন ক্ষেত্রে কোনো একটা গ্যাস, তার মানে হচ্ছে কোনো গ্যাস বলতে হচ্ছে, একটি গ্যাস বলতে বুঝাইছে ভাইয়া বাস্তব গ্যাস। কোনো গ্যাস বলতে বুঝাইছে কি বাস্তব গ্যাস। কখন বাস্তব গ্যাস হচ্ছে কি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? কোন কন্ডিশনে গেলে, কোন কন্ডিশনে গেলে কোনো একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় কি করে আচরণ করে? কোন কন্ডিশনে গেলে বাস্তব গ্যাস কি করে আদর্শ গ্যাসের ন্যায় কি করে আচরণ করে? সেটা হচ্ছে কি বলো, নিম্নচাপ এবং কি উচ্চ তাপমাত্রায় যদি যায়। কোন কন্ডিশনে? নিম্নচাপ, নিম্নচাপ এবং কি উচ্চ তাপমাত্রার কন্ডিশনে যদি যায়। এই যে অ্যান্সার হচ্ছে এইটা। কোন কন্ডিশনে হচ্ছে কি নিম্নচাপ, নিম্নচাপ, নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা। হ্যাঁ, উচ্চ কি উচ্চ তাপমাত্রা, এই কন্ডিশনে নিম্নচাপ এবং কি উচ্চ তাপমাত্রা, এই কন্ডিশনে কি করে কোনো একটা গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে বা হচ্ছে কি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এটা এরকম আসতে পারে যে কোন কোন কন্ডিশনে কোন একটা বাস্তব গ্যাস হচ্ছে কি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে বা হচ্ছে কি আদর্শ গ্যাসের ন্যায় কি আচরণ করে, তখন কি আসবে নিম্নচাপ এবং কি উচ্চ তাপমাত্রা। অ্যান্সার হচ্ছে কি এ হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আসি, তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? তাপগতিবিদ্যার কি কোন সূত্রকে, কোন সূত্রকে ভিত্তি করে হচ্ছে কি থার্মোমিটার ইয়া করা হয়, থার্মোমিটার হচ্ছে কি তোমার তৈরি করা হয়? তো তাপগতিবিদ্যার সূত্র কয়টা বলো তো? তিনটা। একটা হচ্ছে জিরোথ ল, একটা হচ্ছে কি জিরোথ ল বা হচ্ছে শূন্যতম সূত্র। প্রথমটা হচ্ছে কি শূন্যতম সূত্র, হ্যাঁ প্রথমটা হচ্ছে কি শূন্যতম সূত্র। এটা থেকে কি করা হয় বলো? থার্মোমিটার, রাইট? এটা থেকে কি করা হয়? থার্মোমিটার। এরপরে কি আছে? প্রথম সূত্র। হ্যাঁ, প্রথম সূত্র। প্রথম সূত্রটা কি বলো? ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস হচ্ছে কি ডিডাব্লিউ। ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস কত? ডিডাব্লিউ। এটা হচ্ছে কি প্রথম সূত্র। সো প্রথম সূত্রের ক্ষেত্রে যেটা, প্রথম সূত্রের ক্ষেত্রে, তো প্রথম সূত্র হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি শক্তির নিত্যতা মেনে চলে। এটা হচ্ছে কি প্রথম সূত্র কি শক্তির কি নিত্যতা। ওকে, শক্তির নিত্যতা, ঠিক আছে, শক্তির কি নিত্যতা। আচ্ছা, এরপরে তারপরে হচ্ছে কি দ্বিতীয় সূত্র, তাই তো? দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই বলতো? দ্বিতীয় সূত্র থেকে কি কি পাই? দ্বিতীয় সূত্র হচ্ছে কি কার্নো সাইকেল পাই বা কার্নো ইঞ্জিন পাই, ঠিক আছে, কি পাই? কার্নো ইঞ্জিন পাই। ওকে, তাহলে অ্যান্সার কত? শূন্যতম সূত্র হচ্ছে আমাদের কি উত্তর। ওকে, তাহলে তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? শূন্যতম সূত্রের উপর বেস করে কি থার্মোমিটার কি তৈরি করা হয়? শূন্যতম সূত্রের উপর। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি, এরপরে কোন সিস্টেমে, কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি কি করে শোষণ করে? কত শক্তি শোষণ করে? 800 জুল তাপ শক্তি। কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করে? তাহলে দেখো এখানে হচ্ছে ডিকিউ এর পরিমাণ, যেটা ডিকিউ, ডিকিউ, ডিকিউ তাহলে কি পজিটিভ। যদি তাপ শক্তি শোষণ করে তাহলে ডিকিউ কি পজিটিভ, আর যদি তাপ শক্তি হারায় তাহলে ডিকিউ কি নেগেটিভ। তাহলে আমি ডিকিউ এর পজিশন দুইটা পাচ্ছি। ডিকিউ, ডিকিউ হচ্ছে কি একবার পজিটিভ, আর আরেকবার কি হইতে পারে? ডিকিউ কি নেগেটিভ হইতে পারে। তো ডিকিউ পজিটিভ হবে কখন করবে? শোষণ যদি করে। কি করে? শোষণ যদি করে, ঠিক আছে। আর নেগেটিভ কখন হবে? কি যদি তাপ যদি কি করে হারায়, ঠিক আছে, তাপ হারালে। ওকে, তার মানে কি পজিটিভ, ডিকিউ পজিটিভ হবে শোষণ যদি করে তাহলে কি পজিটিভ, আর যদি তাপ হারায় তখন ডিকিউ কি হবে? নেগেটিভ হবে। তাহলে তাপ শক্তি শোষণ করছে, তাহলে এটা কত জুল? 800 জুল। ওকে, এবার এরপরে বলছে অন্তস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পায়। অন্তস্থ শক্তি, অন্তস্থ শক্তি কি বলছে? 500 জুল কি পায়? বৃদ্ধি পায়। তার মানে অন্তস্থ শক্তি হচ্ছে ডিইউ, এইটা যদি বৃদ্ধি পায় তার মানে এটা কি হবে? পজিটিভ। ডিইউ যদি বাড়ে তাহলে কি হবে? পজিটিভ হবে। আর ডিইউ যদি কমে যায় মানে হ্রাস পায় তখন কি হবে? নেগেটিভ। তো আমাদের পজিটিভ ভ্যালুটা কত? 500 জুল। ওকে, 500 জুল প্লাস 500 জুল। তাহলে এখন বলছে কৃত কাজের পরিমাণ কত? কৃত কাজের বা কাজের পরিমাণ কত? কাজের পরিমাণ হচ্ছে কি ডিডাব্লিউ। ডিডাব্লিউ কাজের পরিমাণটা কি? ডিডাব্লিউ হচ্ছে কি আমাদের কত? তাহলে আমাদের এখানে ইয়া কি বলো? ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস কত? ডি ডাব্লিউ। তো ডিকিউ এর মান কত? ডিকিউ বলা হয়েছে 800 জুল, 800 জুল, ডিইউ হচ্ছে 500 প্লাস কত?
ডি ডাব্লু, তাহলে ডি ডাব্লু কত হবে 800 মাইনাস কত 500, তাহলে বিয়োগ করলে কত হয় 300 জুল। তাহলে আমার কাজ কতটুকু হয়েছে বলো, 300 জুল কাজ হয়েছে। তাহলে কতটুকু কাজ হচ্ছে আমার এখানে 300 জুল। তাহলে কত জুল কাজ হয়েছে 300 জুল। অ্যান্সার কি ডি, ডি হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে আমাদের আমাদের কাজ কতটুকু হয়েছে 300 জুল হচ্ছে কি আমাদের কাজ, 300 জুল। 800 মাইনাস 500 এটা মাথায় রাখতে হবে। এই যে পজিটিভ নেগেটিভের কাহিনী বলছি কেন, যদি আমার হারায় তাপ হারায় তখন কিন্তু এটা নেগেটিভ হয়ে যাইতো, তখন কিন্তু আলাদা কিছু একটা আসতো অ্যান্সার। অ্যান্সার কিন্তু এমন আসতো না, যদি তাপ হারায় তখন কিন্তু মাইনাস 1300 চলে আসতো। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, ডিডাব্লিউ এটা মাথায় রাখতে হবে তখন কি আসতো। আচ্ছা, এরপরে কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেলে একই পাঠ দেয়? কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কি কেলভিন স্কেলে একই পাঠ দেয়? কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেলে? আমরা জানি যে স্কেল তাপমাত্রা বা থার্মোমিটার যে স্কেলগুলো আছে সেগুলোর মাঝখানে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে কি C/5 ইকুয়াল F-32 ডিভাইডেড কত 9 ইকুয়াল হচ্ছে কত K-273 ডিভাইডেড কত 5, এরকম একটা কি আছে রিলেশন আছে, তাই না? C/5 ইকুয়াল F-32 ডিভাইডেড 9 ইকুয়াল হচ্ছে কত K-273 ডিভাইডেড কত 5, এরকম একটা কি আছে। ওকে, এখন হচ্ছে কি, এখন দেখো বলছে যদি বলো তোমাকে যে সেলসিয়াস এবং ফারেনহাইট কততে হবে, অ্যান্সার হবে -40 ডিগ্রি। সেলসিয়াস এবং ফারেনহাইট যদি বলে তাহলে কত হবে -40 ডিগ্রি। আর যদি বলে তোমার হচ্ছে ফারেনহাইট এবং কেলভিন, যদি কি বলে ফারেনহাইট এবং কি কেলভিন যদি বলে, তখন তখন কত আসবে হচ্ছে 574 কত 25 ডিগ্রি। কত ডিগ্রি 574 কত 25 ডিগ্রি। ঠিক আছে, 574 কত 25 ডিগ্রি। এগুলো ভাইয়া তোমার ম্যাথমেটিক্যাল করার কোনো টাইম নাই। পরীক্ষার হলে ম্যাথ করে যে তুমি বের করবা এত সুযোগ পাবা না, এত সময় পাবা না। আমরা ডিরেক্ট কি করবো, একদম মুখস্থ, ঠাড়া মুখস্থ, কোনো কথা নাই। ঠিক আছে, একদম পুরোপুরি ক্লিন করবে, যেন মাথায় এমসিকিউ দেখলে টুক করে বের হয়ে আসে, আচ্ছা এটা অ্যান্সার। ঠিক আছে, আমরা এইভাবে মুখস্থ করে ফেলবো। এখন আসি এরপরে, এরপরে হচ্ছে দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব, দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলে, দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলে বলের পরিবর্তন কত গুণ হবে? বলের পরিবর্তন কত গুণ হবে, বা বলের পরিবর্তন কি হবে 3 গুণ। কত গুণ করা হয়েছে 3 গুণ করা হয়েছে দূরত্ব। দেখো আমি এইখানে একটা চার্জ রাখি, এইখানে একটা চার্জ রাখি, আমার দুইটা চার্জ, একটা হচ্ছে Q1 আর একটা Q2, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত d যদি হয়, তাহলে আমি এইখানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আমরা জানি F সমানুপাতিক 1/d² বা হচ্ছে F ব্যস্তানুপাতিক d²। তার মানে d এর মান যদি বাড়ে, d এর মান যদি কি হয় বাড়ে, তার মানে হচ্ছে কি d এর মান যদি বাড়ে, d এর মান যদি বাড়ে তাহলে F এর মান কমবে। দূরত্ব বাড়লে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি পাবে, হ্রাস পাবে। দূরত্ব বাড়লে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি পাবে, হ্রাস পাবে। তাহলে দেখো F সমানুপাতিক কত 1/d², তো ডি কত গুণ করা হয়েছে বলো, 3 গুণ করা হয়েছে। দেখো এখানে বৃদ্ধি বা হ্রাস কিছু বলেনি, 3 গুণ করা হয়েছে, 3 গুণ। তার মানে পূর্বে ডি থাকলে পরের বার 3D। তাহলে দেখো তোমরা অনেকে এটাকে অনেকভাবে করো, আমি সাপোর্ট করবো এইভাবে। দেখো কত গুণ করা হয়েছে, এই দেখো কত গুণ 3 গুণ, তাহলে 1/3²। বুঝছো কিনা? দেখো তোমরা অনেকে কি করো যে D1 হচ্ছে আমার D, তাহলে D2 হবে কত 3D, তাহলে F1 এর জন্য একটা ইকুয়েশন বানাও, F2 এর জন্য ইকুয়েশন বানাও। এত কিছু আমরা করব না, ঠিক আছে? আমরা এত কিছু করব না, আমরা এত এত কিছুতে যাব না, আমরা এত কিছুতে যাব না। আমরা কিভাবে করব তাহলে, দেখো F সমানুপাতিক কত 1/d² বা F ব্যস্তানুপাতিক d²। D কত গুণ করা হয়েছে 3 গুণ, তাহলে D এর মান 3 শেষ। ডি কত গুণ করা হয়েছে 3 গুণ, তাহলে ডি এর মান কত 3, তাহলে 3² বসাই দাও। তাহলে কত এফ কত হবে 1/9। এই যে এফ সমানুপাতিক 1/9, তাহলে এফ কত গুণ হবে 9 ভাগের 1 ভাগ হবে। ঠিক আছে, এফ 1/9 হবে হচ্ছে আমাদের কি অ্যান্সার। 1 ডিভাইড কত আসবে 9 হচ্ছে কি আমাদের অ্যান্সার হবে। ওকে, 1 ডিভাইডেড 9, তাহলে এ হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখো দূরত্ব বাড়ছে তাহলে আকর্ষণ বল কি পাবে, কমছে। ঠিক আছে, দূরত্ব বাড়লে আকর্ষণ বল কি পাবে, হ্রাস পাবে। এখন আসি পরবর্তী এমসিকিউ আমাদের, সেটা হচ্ছে কি ধারকের সঞ্চিত শক্তির ক্ষেত্রে নিচের কোনটা, হ্যাঁ ইকুয়েশন কোনটা, সমীকরণ কোনটা, ধারকে সঞ্চিত শক্তির ক্ষেত্রে কোনটি সঠিক? ধারকের সঞ্চিত শক্তির ক্ষেত্রে দেখো, সঞ্চিত শক্তির আগে আমি বলি সি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কিউ বাই ভি। হ্যাঁ, সি ইজ ইকুয়াল হচ্ছে কি কিউ ডিভাইডেড কত ভি। ওকে, কিউ ডিভাইড কত ভি।
এটা হচ্ছে ধারকত্বের ইকুয়েশন, তাই না? ধারকত্বের ইকুয়েশন। আবার তোমরা এটাও জানো যে সি ইজ ইকুয়াল টু ইপসাইলন নট এ বাই কত ডি, ঠিক আছে? এটাও ধারকত্বের ইকুয়েশন। ধারকত্বের ইকুয়েশনগুলো মাথায় রাখতে হবে। তার মানে শুধু ধারকত্ব না, অন্য ইকুয়েশনও কি আসতে পারে যে সঞ্চিত শক্তির জন্য কোনটা, এবং সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ সিভি স্কয়ার, ঠিক আছে? শক্তি ইউ ইজ ইকুয়াল টু কত, হাফ সিভি স্কয়ার, সিভি স্কয়ার। এই ইউ বলো আর ডাব্লু বলো, ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ইউ বলো আর ডাব্লু বলো, কোনো সমস্যা নাই। তাহলে কত হবে, হাফ কি হবে, সিভি স্কয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে কি ডি। এই দেখো হাফ কত আছে, সিভি স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, হাফ কত, সিভি স্কয়ার, ঠিক আছে? হাফ কত, সিভি স্কয়ার। ওকে, এরপরে আসি নেক্সট এমসিকিউ। এরপরে বলছে কত, যে পৃথিবীর বিভব কত, বলো, এই বলো পৃথিবীর বিভব কত, পৃথিবীর বিভব কত, পৃথিবীর বিভব কত? দুইটা আসবে, একটা হচ্ছে অসীম নালে শূন্য, কথা দুইটা আসবে। হ্যাঁ, অসীম নালে শূন্য, ধনাত্মক ঋণাত্মক পরের হিসাব। অসীম না হলে কি শূন্য, অসীম অথবা শূন্য। বিভব মাথা রাখবা, পৃথিবীর বিভব কত, শূন্য, ঠিক আছে? পৃথিবীর কি বিভব শূন্য, এবং পৃথিবী হচ্ছে কি, পৃথিবী হচ্ছে কি ইলেকট্রনের আধার, মাথায় রাখবা। পৃথিবী কি ইলেকট্রনের কি আধার, তার মানে হচ্ছে কি ইলেকট্রনের আধার মানে হচ্ছে কি পৃথিবীতে অসংখ্য নেগেটিভ চার্জ আছে, অসংখ্য ইলেকট্রন আছে, ইনফিনিটি টাইপের। হ্যাঁ, ইনফিনিটি কি আছে, ওকে, ইনফিনিটি টাইপে, ইনফিনিটি ভ্যালু কি আছে, নেগেটিভ চার্জ আছে পৃথিবীতে। ইনফিনিটি কি আছে, নেগেটিভ চার্জ আছে, তার মানে অসংখ্য, অসীম সংখ্যক কি আছে, নেগেটিভ চার্জ বা কি আছে, ইলেকট্রন আছে। এই জন্য পৃথিবীর সাথে আমরা যদি কোনো কারেন্টের তার দেই, তাহলে সেখানে ইলেকট্রনগুলো কি হবে, পৃথিবীর দিকে চলে যায়। ইলেকট্রনগুলো কি হবে, পৃথিবীর দিকে কি হয়, চলে যায়, এবং পৃথিবীর বিভব কত, শূন্য। এরপরে 5 বিওটি ইউনিট সমান কত কিলোওয়াট আওয়ার, 5 বিওটি ইউনিট, বিওটি ইউনিট মানে হচ্ছে কি বলতো, ওই যে বিদ্যুৎ বিল যেটা ইউনিট, এই যে কত ইউনিট বিদ্যুৎ বিল ইউজ করছে সেই বিওটি ইউনিট। তো ইউনিট সমান মাথায় রাখবা, ইউনিট আর কিলোওয়াট আওয়ার সেম কথা। তার মানে হচ্ছে 1 ইউনিট ইকুয়াল কত, বিওটি ইউনিট আর ইউনিট একই কথা। 1 ইউনিট ইকুয়াল কত, 1 কিলোওয়াট আওয়ার। 1 ইউনিট ইকুয়াল কত বলছি, 1 কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, 1 ইউনিট ইকুয়াল কত বলছি, 1 কি কিলোওয়াট আওয়ার। 1 ইউনিট ইকুয়াল কত, 1 কিলোওয়াট আওয়ার। তাহলে আমি যদি ভাইয়া 5 ইউনিট নেই, তাহলে 5 ইউনিট নিলে তাহলে কি হবে, 5 কিলোওয়াট কি আওয়ার হবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে কত, কত কিলোওয়াট আওয়ার বলো, অ্যান্সার হচ্ছে কি বি, 5 কিলোওয়াট আওয়ার। তাহলে 5 ইউনিট ইকুয়াল কত, 5 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? 5 কিলোওয়াট আওয়ার। অথবা 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 তুমি বলতে পারো এরকম যে 5 ইউনিট ইকুয়াল, তুমি এটাও বলতে পারো যে 5 ওয়াট, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3, কত বলতে পারো, 5 ইন্টু কত, 10 টু দি পাওয়ার 3 ওয়াট আওয়ার। অথবা হচ্ছে কত, 5000 কত, 5000 কি ওয়াট আওয়ার। ওকে, এটাও বলতে পারো 5000 কি ওয়াট আওয়ার, ঠিক আছে? তাহলে 5 ইউনিট ইকুয়াল এটাও বলতে পারো। কেন এটা বলতে পারো, কারণ ভাইয়া, কারণ 1 ইউনিট ইকুয়াল যদি 1 কিলোওয়াট আওয়ার হয়, তো আমি এখানে কিন্তু লিখতে পারি, দেখো যে এইটাকে আমি লিখতে পারি যে 1000 ওয়াট আওয়ার। হ্যাঁ, 1000 ওয়াট আওয়ার, কারণটা হচ্ছে কি কিলোওয়াটটাকে আমি 1000 করে ফেলছি, কিলোওয়াট, কারণ 1 কিলোওয়াট ইকুয়াল কত, 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট ইকুয়াল কত, 1000 ওয়াট, 1000 ওয়াট, ঠিক আছে? 1 কিলোওয়াট ইকুয়াল কত, 1000 ওয়াট। সো ওই হিসাবে আমি, যদি তোমার ওয়াট আওয়ার বলতো তখন অ্যান্সার এইটা হইতো, ওয়াট আওয়ার বললে আমার অ্যান্সার হবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আর যদি কিলোওয়াট আওয়ার বলে তখন অ্যান্সার কি হবে, 5। এটা মাথায় রাখতে হবে যে কখন কোনটা অ্যান্সার হচ্ছে। তাহলে 52 অ্যান্সার কত, বি, ঠিক আছে? আচ্ছা, এবার আসি এরপরে 53 নম্বর এমসিকিউ। দেখো, একটি তারের রোধ 2 ওম, একটি তারের রোধ কত ওম, 2 ওম। তাহলে আর এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে কত ওম, 2 ওম। একটি তারের রোধ দেওয়া আছে, আর এর ভ্যালু কত দেওয়া আছে, 2 ওম দেওয়া আছে। দিয়ে বলছে যে এ তারটির উপাদান ঠিক রেখে, তার মানে কি, তার মানে বুঝাইছে যে তামার তার তামার তারই থাকবে, বা অ্যালুমিনিয়ামের তার অ্যালুমিনিয়ামের তারই থাকবে। আমরা কোনো উপাদানে চেঞ্জ করব না, আমরা কোনো কি করব না, উপাদানে চেঞ্জ করব না। ওকে, উপাদান ভাইয়া পিডিএফ দেওয়া হবে, অ্যাপে পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তো তারটির উপাদান ঠিক রেখে, তার মানে যে তার সেইটাই থাকবে। দৈর্ঘ্য কত গুণ করা হয়েছে, দ্বিগুণ। দৈর্ঘ্য কত গুণ করা হয়েছে, দ্বিগুণ যদি করা হয়, তাহলে তাহলে রোধ পাওয়া যাবে কতটুকু, মাথায় রাখবা। দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, দৈর্ঘ্য কি নরমালি দ্বিগুণ, দৈর্ঘ্য আমি বলি এন গুণ করলে, নরমালি এন গুণ করলে, ঠিক আছে, এন গুণ করলে রোধ হবে এন আর, ঠিক আছে? রোধ কত হবে, এন ইন্টু আর, মানে পূর্বের রোধের সাথে এন গুণ হবে। আর যদি দৈর্ঘ্য দৈর্ঘ্য যদি টেনে এন গুণ করে, ঠিক আছে, টেনে
এন গুণ করলে, এন গুণ যদি করে তখন রোধ কি হবে? রোধ হবে হচ্ছে এন স্কোয়ার আর। বলো আমাকে এখন যে এখানে কি টানছে নাকি নর্মালি হয়েছে? বলো, এদিকে টানতেছে নাকি নর্মালি? বলো তো, এখানে কি কোনো ধরনের টানাটানি করছে? নর্মালি দ্বিগুণ করছে। নর্মালি দ্বিগুণ করলে তাহলে রোধ কত হবে বলো? রোধ হবে হচ্ছে কি এন আর। তাহলে এন এর ভ্যালু কত? এই যে এন এর ভ্যালু হচ্ছে 2। এন এর ভ্যালু কত? 2। তাহলে 2 আর এর মান হচ্ছে 2। এই যে আর এর মান 2। তাহলে 2 গুণন 2 কত হবে? 4 ওহম হবে। ঠিক আছে, 4 ওহম। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে কি আমাদের 4 হচ্ছে কি অ্যান্সার 4 ওহম। ঠিক আছে, ওকে। সো এই যে দেখতে দেখতে আমাদের হচ্ছে লাস্ট এমসিকিউ চলে আসছি, 54 নাম্বার এমসিকিউ। ওকে, 54 নাম্বার এমসিকিউ। 54 দিয়ে একটু মনে করাই দিতে চাই, তোমাদের পরীক্ষার কিন্তু আছে 5 দিন। এখন কয়টা বাজে? 10টা 44। সো 10টা 44 অনুযায়ী কত দিন? 5 দিন আছে। আর কিছুক্ষণ পর 12টা পার হইলে কতদিন হবে? 4 দিন হবে, মাথা রাখবা। 54 দিয়ে এটা ভালো করে মাথায় ঢুকে নাও। 5 দিন, ঠিক আছে। আজকে অনুযায়ী শনিবার হলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 5 দিন। আর যখনই 12টা পার হবে কতদিন হবে? সোমবার চলে আসছে, তার মানে কি, সরি, রবিবার চলে আসছে, তাহলে কি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, কয় গুণ? কয়দিন? 4 দিন। ঠিক আছে, সময় কিন্তু বেশি দিন আর নাই। ঠিক আছে, সময় কিন্তু বেশি দিন আর নাই। ঠিক আছে, একটু এখনই 5 দিন, একটু পরে কতদিন হবে? 4 দিন। কিছুক্ষণ পর দেখবা, কয়েকদিন পর দেখবা যে চোখের পলকেই দেখবা কি কালকে পরীক্ষা। তো কি বলছি, এই জন্য দেখো যে এই যে চোখের পলকেই দিন চলে যাচ্ছে। গতকালকে কি চিন্তা করছিলা যে আজকে শুক্রবার, নেক্সট শুক্রবারে এক্সাম, আজকে শনিবার, নেক্সট শুক্রবারে এক্সাম, কালকে দেখবে রবিবার হয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্য পড়াশোনা করো, হ্যাঁ পড়াশোনা করো, কোনো কি নাই, কোনো ধরনের কি নাই, কি সময় নাই। তাহলে এখন বলো, নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি পরিণত হয়? নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি, ভয় দেখাচ্ছি না ভাইয়া, সতর্ক করতেছি, সতর্ক, ভয় দেখাচ্ছি না, হ্যাঁ ভয় দেখাচ্ছি না। ওকে, ভয় দেখাচ্ছি না, সতর্ক করতেছি তোমাদেরকে, বুঝছো? সতর্ক, ঠিক আছে, সতর্ক করতেছি, ঠিক আছে, সতর্ক করতেছি। যাই হোক, সো এখন দেখো, এখন দেখো কি বলছি, যে নিউট্রন তারকা সংকুচিত হয়ে পরিণত হয় কিসে? সুপারনোভা। অনেকে বলতেছো কি সুপারনোভা, কিন্তু সুপারনোভা না, এটা কি হবে? ব্ল্যাক হোল হবে। ঠিক আছে, অ্যান্সার কি হবে? ব্ল্যাক হোল। ওকে, অ্যান্সার কি হবে? ব্ল্যাক হোল। কি বলছি, নিউট্রন তারকাগুলো সংকুচিত হয়ে, নিউট্রন তারকাগুলা সংকুচিত হয়ে কি তৈরি হয় বলো? তো কি তৈরি হয় বলো? ব্ল্যাক হোল তৈরি হয়। ঠিক আছে, ব্ল্যাক হোল তৈরি হয়। ওকে, আচ্ছা, ওকে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো। তোমাদের সাথে আমি চাই আর যেন দেখা না হয়। ওকে, তোমাদের সাথে আমি চাই আর যেন দেখা না হয়। তার মানে কি, আমি এটাই চাচ্ছি, এটাই প্রার্থনা করতেছি, এটাই দোয়া করতেছি যে তোমরা যেন সবাই চান্স পাও। ঠিক আছে, এটাই দোয়া করতেছি, তোমরা যেন সবাই চান্স পাও। সবার জন্য শুভকামনা। ভাইয়া সবাই ভালো থাকবা, সবাই ভালো থাকবা, হ্যাঁ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ভাইয়ার জন্য দোয়া করবা। ঠিক আছে, ভাইয়ার জন্য দোয়া করবা, হ্যাঁ ভাইয়ার জন্য দোয়া করবা। ভাইয়া আমিও তোমাদের জন্য দোয়া করব। ঠিক আছে, তোমাদের জন্য দোয়া করব। সবাই বেশি বেশি করে দোয়া করো রমজান মাস, এবং সবাই রোজা থেকে, যারা মুসলিম আছে রোজা থেকে হচ্ছে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। এতে ইনশাল্লাহ পরীক্ষা আরো ভালো হবে, এবং পড়াশোনা করে অবশ্যই পরীক্ষা দিবা। সবার জন্য শুভকামনা ভাইয়া। ঠিক আছে, ভাইয়াকে অন্তত মনে রাখিও। ঠিক আছে, আর যদি কোনো ধরনের সমস্যা হয় ভাইয়াকে নক দিতে পারো, আমি ইনশাল্লাহ সলভ দিয়ে দিব। ওকে, সেটা চেষ্টা করব তোমাদের হচ্ছে সেই প্রবলেমের সলভ দেওয়ার। তো ঠিক আছে ভাইয়া, সবাই সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইলো, সবাই যেন চান্স পাও। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।